তোমাকে আর কতবার বলবো আম্মু, আমার জন্য এইভাবে ওয়েট করার দরকার নেই। সুমি খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরলে কি হয় তোর? আর তাহলেই তো আমাকে আর তোর জন্য এভাবে অপেক্ষা করতে হয় না। শুভ্র মায়ের শক্ত কণ্ঠের কথায় দমে যায়। সবার কাছে এসে গম্ভীর দাম্ভিক হলো, মায়ের কাছে তার দাম্ভিকতা চলে না, তাই কিছুটা নরম কণ্ঠে বলে, কাজে আটকে পড়েছিলাম। কাজের একটা সময়সীমা থাকা দরকার। শুভ্র এ পর্যায়ে প্রতি উত্তর করে না, নিশ্চুপ থাকে। সুমি খান দীর্ঘশ্বাস ফেলেন। ছেলে তার এমনি, কাজে আগে তারপর বাকি সব। এখন কিছু বললে উত্তর দিবে না, তার কাজ সে করবেই। তাই আর কিছু না বলে তিনি বললেন, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। শুভ্র ছোট করে বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। দরজা ঠেলে কক্ষে প্রবেশ করতেই ক্লান্তিমাখা চোখে এক শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল তার। ঠোঁটের কোণে দেখা গেল মৃদু হাসির রেখা। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল শুভ্র। আনিকা বিছানার উপর বই খাতা খুলে ছড়িয়ে রেখে সেভাবেই ঘুমিয়ে পড়েছে। তা দেখে একটু অবাক হলো না শুভ্র, কারণ এখন প্রায় প্রতিদিন অফিস থেকে ফিরে এমন দৃশ্যই দেখতে পায় সে। অফিস ব্যাগটি বেডসাইড টেবিলের উপরে রেখে ক্লান্ত শরীরে আর্নিকার বই খাতা সব গুছিয়ে রাখল শুভ্র। তারপর আর্নিকাকে ভালোভাবে গুছিয়ে দিয়ে ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল তার কপালে। বিড়বিড় করে বলল, আমার হৃদয় হরণী, আমার ক্লান্তময় দিনের এক শান্তির ছায়া তুমি, আমার হৃদস্পন্দনময়ী। শুভ্রের এই স্নেহমাখা আবেগপূর্ণ কথা কিছুই শুনল না আর্নিকা। শুভ্র এবার উঠে ফ্রেশ হয়ে খেতে গেল নিচে। খাওয়া শেষ করে কক্ষে আসলো সে। বিছানায় শয়নরত আর্নিকার পাশে শুয়ে নিজ অর্ধাঙ্গিনীকে নিজের বুকে টেনে নিল শুভ্র। অভ্যাসবশত আর্নিকা নিজেও শুভ্রের প্রশস্ত বুকে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরল তাকে। আপন নারীটিকে নিজ বাহুডোরে আবদ্ধ করে শান্তিতে আঁখি জোড়া বুঝে নিল শুভ্র। এটাই তার শান্তি। সারাদিনের অক্লান্ত ক্লান্তি নিমিষেই দূর হলো যেন। চারিদিকে ভোরের আলো ফুটেছে। সূর্য তার মৃদু রশ্মি ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। রাতের অন্ধকার ঘনিয়ে শুভ সকালের দেখা মিলছে। ভোরের মৃদুময় শান্ত শীতল বাতাস বইছে। আজ একটু ভোরেই উঠেছে ঈশা। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে শেষবারের মতো সব পড়া রিডিং দেওয়ার জন্যই উঠেছে। সেই মোতাবেক পড়তে বসল সে। ঘড়ির কাঁটার সময় তখন সকাল 8টা। অনেকক্ষণ যাবৎ পড়ার পর বই বন্ধ করে উঠে দাঁড়ালো ঈশা। এখন উঠে কিছু কাজ সেরে কলেজের জন্য রেডি হবে সে। তবে তার কাজে ব্যাঘাত ঘটিয়ে উচ্চস্বরে বেজে উঠল টেবিলের উপর অবহেলিতভাবে পড়ে থাকা তার মোবাইলটি। খুব একটা অবাক হলো না ঈশা। ভাবলো হয়তো আর্নিকা কল করেছে। সেটা ভেবেই মোবাইলটা হাতে উঠিয়ে নিল সে। তবে তার কাঙ্ক্ষিত কল না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল। বেশি কিছু ভাবলো না আর। কলটি রিসিভ করে সালাম দিয়ে বলল, কে বলছেন? বিপরীত পাশ থেকেও মুচকি হেসে সালামের জবাব দিয়ে বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ঈশা কণ্ঠস্বর শুনে বলল, আপনি শুভ্র ভাইয়ার বন্ধু আশরাফ ভাইয়া বলছেন নাকি? আশরাফ মুচকি এসে বলল। যাক, তাহলে চিনতে পেরেছেন। ঈশা স্বাভাবিক কণ্ঠে বলল। এত সকালবেলা কল করার কারণটা জানতে পারি? আশরাফ হেয়ালি করে বলল, কারণ তো অনেক, কোনটা রেখে কোনটা বলি বলো তো? এ পর্যায়ে বিরক্ত হয় ঈশা, তবুও নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, কোনোটাই বলতে হবে না, কল রাখছি, আমার দ্বারা আছে। আশরাফ হড়বড়িয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও। বলুন তাড়াতাড়ি। আশরাফ কিছুটা ইতস্ত করে বলল। না মানে বলছিলাম। ঈশা বিরক্ত হলেও শান্ত কণ্ঠে বলল, কি বলছিলেন বলুন, আমার তারা আছে। আশরাফ এবার কিছুটা সাহস নিয়ে ফট করে বলল, আমার সাথে একটু দেখা করতে পারবেন? ঈশার ভ্রুজোড়া কুঁচকে যায়। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, আমার সময় হবে না। আশরাফ আশাহত হয় কিছুটা, তবুও হাল ছাড়ে না। বেশি না, 1 ঘন্টা। সরি, আমার হবে না। প্লিজ, বেশি সময় নেব না, জাস্ট 1 ঘন্টা। ঈশা এবার খানিকটা বিরক্ত কণ্ঠে বলল, আমার পরীক্ষা চলছে, এ সময় আমি কোথাও বের হতে পারবো না, প্লিজ জোর করবেন না। আশরাফ বুঝলো ঈশার কথা, নিরাশ গলায় বলল, আচ্ছা পরীক্ষার পরে। দেখুন। আর বলতে পারল না যা তার কথার মাঝে আশরাফ অনুনয়ের স্বরে বলে উঠল, প্লিজ না করবেন না। ঈশা খানিকটা ইতস্ত করলো। কি বলবে বুঝতে পারল না দেখে দেখা করাটা ঠিক হবে কিনা তাও বুঝলো না। পর মুহূর্তেই ভাবলো একবার দেখা করে সব কিছু ক্লিয়ার করে শেষ করে দেওয়াই ভালো। তাই সে বেশ কিছুক্ষণ পর বলল,
কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল 10টা বাজে। দীপ্তমান সূর্য তার দীপ্তি ছড়াচ্ছে ব্যস্ত গাড়িতে, চারিপাশ উত্তপ্ত করে তুলেছে নিজের দীপ্ততায়। গাড়িতে বসে আছে আর্নিকা, তার পাশে ড্রাইভ করছে শুভ্র। উদ্দেশ্য কলেজ। অফিসের শত ব্যস্ততার মাঝেও আর্নিকাকে পৌঁছে দিতে এসেছে সে। আর্নিকা আপন মনে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িতে ওঠার পর থেকে একটাও কথা বলেনি, মনমরা হয়ে আছে সে। মা, বাবা ও তার ভাইয়ের কথা ভীষণ মনে পড়ছে তার। আগে পরীক্ষার সময় তার বাবা তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেত, তার মা সব কিছু গুছিয়ে দিত। অবশ্য আজকে তার মায়ের কাজটা সুমি খান করে দিয়েছে, কিন্তু তারপরও কোথাও একটা কিছু নেই বলে মনে হচ্ছে তার। আনিকার মন খারাপ আন্দাজ করতে পারল শুভ্র। সে বেশ কিছুক্ষণ আর চোখে তাকিয়ে থাকলো তার দিকে। ব্লু কালারের একটা কুর্তি পরেছে আন্নিকা, কোমর সমান কেশদয় বেনি করা, সামনের ছোট ছোট চুলগুলো হাওয়ায় চোখে মুখে লাগছে বারবার। আন্নিকা প্রতিবারই ধৈর্যের সহিত তা কানে গুঁজে দিচ্ছে। তার এই হাতের চলন, চোখের পলক সব মুগ্ধ নয়নে দেখল শুভ্র। তারপর সামনে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, মন খারাপ নাকি? পরীক্ষা নিয়ে টেনশনে আছো? আনিকা তাকালো শুভ্রের দিকে, উত্তর দিতে চেয়েও থেমে গেল সে। শুভ্রের প্রতি অভিমানের বোঝা মনে রেখেই তাড়ামি করে বলল, আপনাকে কেন বলবো? আপনি ড্রাইভার মানুষ, ড্রাইভ করুন। শুভ্র ভ্রুজোড়া কুঁচকে এক পলক তার দিকে তাকিয়ে বলল। আমি ড্রাইভার? আনিকা নির্লিপ্ত কণ্ঠে বলল। ড্রাইভ যেহেতু করছেন তাহলে অবশ্যই ড্রাইভার। শুভ্র চোখ পাকিয়ে তাকালো আন্নিকার দিকে, তারপর বলল। শাট আপ স্টুপিড। আন্নিকাও এ পর্যায়ে কণ্ঠে খানিকটা রাগ মিশিয়ে বলল, আমি তো শাট আপ ছিলাম, আপনি তো আগে কথা বলে কথা বাড়াচ্ছেন। আমার ভুল হয়েছে, আর কোনোদিন বলবো না। এবার নিজের মুখটা বন্ধ করে রাখো, স্টুপিড। আন্নিকা শুভ্রের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, কেন চুপ থাকবো? কথা বলতে বলেছেন, এবার কথা বলবো আমি। আমার বাক স্বাধীনতা আছে, আমি একজন স্বাধীন নাগরিক। শুভ্র চোখ পাকিয়ে তাকালো তার দিকে, সেই দৃষ্টি উপেক্ষা করতে পারল না আন্নিকা। শুকনো ঢোক গিলে বোকা হেসে বলল, বলবো না তো কথা, আমি ভদ্র মেয়ের মতো চুপটি করে থাকবো, কথা বলি না তো আমি। কথাটি বলেই আবারও বাইরের দিকে তাকালো সে। কিছুক্ষণের মাঝেই গাড়ি এসে থামলো কলেজের সামনে। আন্নিকা সাথে সাথেই নেমে যেতে চাইলো, তবে পারল না। শুভ্র নিজ হস্তের মাঝে তার হাত আঁকড়ে ধরল। বাধা পেয়ে পেছনে ফিরে চাইলো আন্নিকা, ভ্রু কুঁচকে এক পলক শুভ্রের দিকে তাকিয়ে তারপর তাকালো হাতের বাঁধনের দিকে। তাকে কোনো ভাবাবেগ হলো না শুভ্রের। সে রাশভারী কণ্ঠে বলল, টেনশন না করে ভালোভাবে পরীক্ষা দেবে। আন্নিকা ফট করে চঞ্চল কণ্ঠে বলল, কে বলেছে আমি টেনশন করছি? শুভ্র কপালে ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, পরীক্ষার সময় সবাই টেনশন করে, তাহলে তুমি কেন করবে না? আনিকা বেশ ভাব নিয়ে বলে উঠল, কারণ আমি সবাই না। তা হবে কেন? সবাইকে কি তোমার মতো স্টুপিড পেয়েছ? আনিকা কণ্ঠে রাগ মিশিয়ে বলে। খবরদার আমায় স্টুপিড বলবেন না একদম, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শুভ্র এবার আনিকার হস্তজোড়া ছেড়ে দিয়ে রাশভারী কণ্ঠে বলে ওঠে, সে পরে দেখা যাবে, এখন ঝগড়া না করে যাও তাড়াতাড়ি, দেরি হচ্ছে তোমার। আর ফেরার সময় আমি তোমাকে নিতে আসবো, অপেক্ষা করবে। আষাঢ় মাসের শুরুর দিকে তথা বর্ষার আগমনে, তবে বহুরূপী ঋতুর মাঝে বর্ষার আগমন এখনও দেখা মেলেনি। সেথায় এখনও গ্রীষ্মকালের আমেজ। অবশ্য বর্ষার আগমন গ্রীষ্মের মাঝেও দেখা গিয়েছে, তবে বহুরূপী ছদ্মবেশী ঋতু আবার বর্ষার মাঝে গ্রীষ্মের আগমন ঘটিয়েছে। রোদের প্রখরতা বেশি না হলে উত্তপ্ত তা যেন সর্বোচ্চ সীমায়। বর্ষাকালও গ্রীষ্মের উত্তাপে নাজেহাল মানুষ। সেই উত্তপ্ততা তাকে সাথে নিয়েই এক এক করে প্রায় সমস্ত পরীক্ষায় শেষ করলো আন্নিকা। আজ তার সর্বশেষ পরীক্ষা। কথাটি মনে পড়তেই যেন খুশিতে মন নেচে উঠছে আন্নিকার। পরীক্ষার টেনশনের থেকেও শেষ পরীক্ষা কথাটা ভেবে যেন টেনশনের থেকে বেশি স্বস্তি মেলে। আন্নিকা বেলা ও তার অতিক্রম নয়, সেই খুশিতেই ভীষণ খুশি আছে। সকাল সকাল খানবাড়ির প্রত্যেক সদস্যই ব্রেকফাস্ট টেবিলে বসেছে ব্রেকফাস্ট করতে। আন্নিকা একেবারে কলেজের জন্য রেডি হয়ে এসেছে। শেষ পরীক্ষার খুশিতে শুভ্রতার সাথে মন খুলে গল্প করতে করতে ব্রেকফাস্ট করছে সে। করবে নাই বা কেন? এই কয়দিন যে সবার সাথে ঠিকভাবে বসে খাওয়ার সময়টুকুও হয়নি তার। তাই এই কয়েকদিনের প্রায় সব জমানো গল্পই এই মুহূর্তে সেরে নিচ্ছে তারা। তা নিয়ে সুমি খানের বকা, শুভ্রের চোখ রাঙানি সবই খাওয়া হয়ে গিয়েছে তাদের।
তারপরও তারা তাদের গল্পের থেকে বিরতি নেয়নি। শুভ্র ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়েই বসে আছে। আন্নিকাকে কলেজে পৌঁছে দিয়ে তারপরে সে অফিসে যাবে। এই কয়েকদিনে এটা তার নিয়মিত এক কাজে রূপান্তরিত হয়েছে। আন্নিকাকে কলেজে পৌঁছে দেওয়া থেকে বাড়িতে পৌঁছে দেওয়া সবটাই সে নিজ দায়িত্বের সাথে করেছে। তাতে যেন আন্নিকার মনের অভিমান, অভিযোগ, উত্তপ্ত দুপুরে বরফের মতো গলে গিয়েছে। শুভ্রের এই যত্ন, দায়িত্বশীলতা সব কিছুই মনের দুয়ারে বসন্তের রং ছড়িয়েছে তার। না চাইতো মানুষটার উপর বারংবার মুগ্ধ হয়েছে সে। মনোযোগ সহকারে ব্রেকফাস্ট করছে শুভ্র। তার মনোযোগে ভঙ্গ হয় আন্নিকার সুমি খানকে উদ্দেশ্য করে অনুনয়ের সঙ্গে বলে, আম্মু, তোমার ছেলেকে বলে দাও আজ যেন আমাকে নিতে না যায়। আজ শেষ পরীক্ষা, তাই ঈশার সাথে আড্ডা দিয়ে ফুচকা খেয়ে তারপর বাড়ি আসবো আমি। আন্নিকার কথায় সুমি খান তার দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন, তা না হয় যাবি, কিন্তু এভাবে বলার কি আছে? শুভ্রকে বললেই তো সে আর যাবে না, না হলে একটু দেরিতে যাবে। সুমি খানের কথায় আন্নিকা বিড়বিড় করে বলে, এই বদলোককে বললেই তো চোখগুলো লাল লাল বড় বড় পেঁচার মতো করে তাকিয়ে থাকবে আমার দিকে। এখনও হয়তো তাই করে আছে। আন্নিকা কথাটা ধীর কণ্ঠে বলেছে যাতে কেউ না শোনে, তবে শেষ রক্ষা হয়নি। শুভ্রতা তার পাশে থাকায় সবটাই স্পষ্ট শুনেছে। তাই সে মুচকি এসে তার দাদার দিকে এক পলক তাকিয়ে আন্নিকার দিকে খানিকটা ঝুঁকে টিপ্পুনি কেটে নিচু স্বরে বলল, একদম ঠিক বলেছো ভাবি। তোমার বদলুক সত্যি সত্যি লাল লাল চোখে প্যাঁচার মতো করে তাকিয়ে আছে। আন্নিকা চমকে ওঠে, শুভ্রতার দিকে তাকায়। গলা শুকিয়ে কাঠে পরিণত হয় তার। শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে সে। তবে শুভ্রের দিকে একবারও তাকায় না। তাকালি যে চোখ দিয়েই তাকে ভস্ম করে দিবে। আন্নিকার বেহাল দশার মাঝেই বুঝতে পারল শুভ্র চেয়ার ছেড়ে উঠতে উঠতে রাশভারী কণ্ঠে সুমি খানকে উদ্দেশ্য করে বলছে, মা, যার আড্ডা দেওয়ার ইচ্ছে তাকে বলে দিও পরীক্ষা শেষ হবে 2টার দিকে। ঠিক 1 ঘন্টা সময় পাবে, সে 3টার দিকে আমি যাব। সেই সময় যেন কোনো তালবাহানা না করে। আন্নিকা মনের মাঝে বেশ কিছু সাহস সঞ্চয় করে ফট করে বলল। কথাটি বলেই আখি জোড়া তৎক্ষণাৎ বন্ধ করে নেয় আন্নিকা। শুভ্র এ কথা শুনে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। আন্নিকার দিকে শান্ত দৃষ্টিতে এক পলক তাকিয়ে চলে যেতে যেতে আবারও পেছন ফিরে আন্নিকার উদ্দেশ্যে বলে, বসে না থেকে তাড়াতাড়ি খাবার শেষ করে এসো, আমার দেরি হচ্ছে। সময় অপচয় করা আমার পছন্দ নয়। সুমি খান ও সাহিল খান পুরো সময় নিশ্চুপ। কি হচ্ছে বা কি বলা দরকার কিছুই বুঝতে পারছে না তারা। শুভ্রতা মুচকি হাসছে শুধু। সাহিল খান আন্নিকার ভীত মুখশ্রী দেখলেন। শুভ্রের রুক্ষতায় তিনি অসন্তোষ হলেন। তাই আন্নিকার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, তোমার যত সময় ইচ্ছে আড্ডা দিও মামুনি, কোনো না নেই। শুভ্রকে আমি বলে দেব, কিন্তু একা আসার দরকার নেই। শুভ্রের সাথে বাড়ি এসো বরং। আর ও যদি তোমাকে কিছু বলে আমাকে বলবে, আমি বকে দেবো তাকে। আন্নিকা চোখ খুলে শুভ্রের যাওয়ার পথে তাকায়। সে ততক্ষণে দৃষ্টির আড়াল হয়ে গেছে। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আন্নিকা। সাহিল খানের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, কিন্তু আমি একা আসতে পারবো তো? সুমি খান এবার বললেন, দরকার নেই আর্নিকা, তুই শুভ্রের সাথেই আসবি। কিছুটা সময় নিয়ে খাবার শেষ করে গাড়ির কাছে আসলো আন্নিকা। মনের মাঝে কিছুটা ভয় ও কিছুটা চিন্তা। এই বদলোক তখন তো কিছু বলেনি, এখন কি বলে কে জানে, সেটা নিয়েই টেনশনে আছে সে। লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে আন্নিকা। তৎক্ষণাৎ শুনতে পায় শুভ্রের গম্ভীর কণ্ঠ, উঠবে নাকি তোমাকে রেখে চলে যাব? কথাটি শ্রবণ হতেই দ্রুত গাড়িতে উঠে বসে আন্নিকা। শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে এসে ঠিক যত দ্রুত গাড়িতে উঠেছে তার থেকে দ্রুত বেগে শুভ্র তার সামনে চলে এসেছে। তৎক্ষণাৎ পেছন দিকে হেলে যায় আন্নিকা। তবে গাড়িতে থাকায় বেশি সুবিধা করতে পারে না। সিটে পিঠ ও মাথা ঠেকে যায় তার। আকস্মিক ঘটনায় চমকে ওঠে সে। ফলস্বরূপ হৃদস্পন্দন দ্বিগুণ বেগে চলতে থাকে তার। বিস্ময়ে আখিজোড়া বড় বড় করে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। শুভ্র আন্নিকার সিটের দুই পাশে হাত রেখে স্থির দৃষ্টিতে তাকায় আন্নিকার দিকে। তার বিস্মিত আখি জোড়ার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে, আমি প্যাঁচার মতো তাকিয়ে থাকি?
আনিকার বিস্মিত আঁখি জোড়ায় আরও এক ধাপ বিস্ময় ছড়িয়ে পড়ে। চমকিত নয়নে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। শুভ্রের এতটা কাছে থাকায় হাত পা কাঁপছে তার, সেই সাথে তীর তীর করে কাঁপছে তার ওষ্ঠদ্বয়। কিছু বলতে পারছে না। কি হলো বলো, আমি প্যাচার মতো? একই ভঙ্গিমায় বলে ওঠে শুভ্র। আন্নিকা এখনো নিশ্চুপ, কিছু বলতে পারছে না সে। শুভ্র এবার বেশ ধমক দিয়ে বলল, স্টুপিড, বলেছি না আমি কিছু জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ উত্তর দিবে। চমকে ওঠে আন্নিকা। দুদিকে না সূচক মাথা নেড়ে তীর তীর করে কাঁপতে থাকা ওষ্ঠদ্বয় দ্বারা অতি চেষ্টায় কাপা গলায় বলল, না, আমি বলিনি তো। আন্নিকার জবাব শুনে শুভ্র তার একটু এগিয়ে যায় আন্নিকার দিকে। ছুঁই ছুঁই হয় কপাল ও নাসিকা। আন্নিকা চোখ খিসে বন্ধ করে নেয়। হৃদয় মাঝে তোলপাড়, সে কিছুতেই থামাতে পারছে না। আন্নিকার দিকে তাকিয়ে বাঁকা হাসে শুভ্র, শান্ত কণ্ঠে বলল, তাহলে আমি কেমন? আন্নিকা কিছু সময় নিশ্চুপ থাকে। শুভ্র নিজেও ধৈর্য ধরে থেকে ধৈর্যবান পুরুষের পরিচয় দেয়। আন্নিকা বড় বড় শ্বাস নিয়ে কাপা কণ্ঠে বলে, জানি না। শুভ্র আন্নিকার কথা শুনতে পেল কিনা তা বোঝা গেল না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আন্নিকার চোখের পাশে তিলটার দিকে। কেমন নেশা ধরে যাচ্ছে তার। ধীরে ধীরে মোহিত হয়ে পড়ছে সে। তবে আন্নিকার কথার পরিপ্রেক্ষিতে ধীর কণ্ঠে বলল, কেন? আনিকা সেভাবে থেকেই কাপা কণ্ঠে বহু কষ্টে বলল, দেরি হচ্ছে তো, পরীক্ষা শুরু হয়ে যাবে। শুভ্র মোহময় দৃষ্টিতে তাকিয়ে মোহিত কণ্ঠে বলল। হোক, তাতে কি? আনিকা আবার বেশ অনুনয় কণ্ঠে বলে, আপনার মিটিংয়ে দেরি হচ্ছে তো। শুভ্রের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সেভাবে থেকেই আগের ন্যায় ধীর কণ্ঠে বলে ওঠে। তো শুভ্রের নরম কণ্ঠে আনিকা পিটপিট করে চোখ খুলে তাকালো। নজরে আসলো শুভ্রের মোহময় দৃষ্টি। কপালে ভাঁজ পড়ল আন্নিকার। মানুষটার কি কিছু হয়েছে? এরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? সব ভয় অস্থিরতা ভুলে আন্নিকা কিছুটা উচ্চস্বরে বলল। আপনার কি শরীর খারাপ? উচ্চস্বরের কথায় কিছুটা ভরকালো শুভ্র, তবে তা বুঝতে দিল না আন্নিকাকে। তৎক্ষণাৎ আন্নিকার থেকে দূরে সরে আসলে সে নিজের সিটে বসে বড় শ্বাস নিল। এই মেয়েটার কাছাকাছি গেলেই তার কেমন নেশা ধরে যায়। নিজের সত্তা ভুলে যায় শুভ্র। নিজেকে তার মাঝে কেমন করে যেন হারিয়ে ফেলে সে। কি করে, কি করবে বা কি করছে কিছুই বোধগম্য হয় না তার। মন যা চায় তাই করতে থাকে। বিষয়টা সত্যি হাস্যকর, সাথে অবিশ্বাস্য। শুভ্র শেহরাজ খান নাকি মনের কথা মতো চলে? এই একটা মেয়ে তাকে এভাবে বদলে দিতে পারলো না। এই শুধু একটা মেয়ে না, তার অর্ধাঙ্গিনী, তার হৃদস্পন্দনময়ী, তার হৃদস্পন্দনের স্পন্দিত এক ছলনাময়ী সে। না, তাহলে কি তাকে শাস্তি দিতে গিয়ে নিজেই এভাবে মায়ায় জড়িয়ে পড়তো? সে তো তাকে জব্দ করার জন্য তার কাছে গিয়েছিল, কিন্তু শেষে সে নিজেই কেমন এক অজানা মায়ায় ডুবে গেল। তার মাঝে ভুলে গেল নিজ সত্তাকে, তার সাথে ভুলে গেল নিজ ব্যক্তিত্বকে। কথাগুলো ভেবে চোখে হাসলো শুভ্র। আপনার কি কিছু হয়েছে? চিহ্নিত কণ্ঠে জিজ্ঞাসা করলো আন্নিকা। সে এতক্ষণ শুভ্রের প্রতিটা কাজ সূক্ষ্ম দৃষ্টিতে দেখছিল। তার বোধগম্য হয় না মানুষটার এমন অদ্ভুত কাজের কারণ। আন্নিকার কথায় ধ্যান ফেরে শুভ্রের। লম্বা শ্বাস নিয়ে গাড়ি স্টার্ট করে সে। আন্নিকার দিকে এক পলকও তাকায় না। নিজ ব্যক্তিত্ব ধারণ করে গম্ভীর কণ্ঠে বলে, ঠিক বিকেল 3:30টায় কলেজের সামনে এসে দাঁড়াবে, আমি যাব। রাস্তাঘাটের জ্যাম ভিড়ভাট্টা তার সাথে উত্তপ্ত দিনের উত্তাপ উপেক্ষা করে কলেজ গেটের সামনে এসে দাঁড়ালো শুভ্রের ব্ল্যাক মার্সিডিস। সময় এখন পরন্ত বিকেল 4টা। নিজ ইচ্ছায় কিছুটা দেরি করে এসেছে সে। গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে নেয় সে। না, কোথাও নেই আন্নিকা। কলেজ গেটের দিকে তাকিয়ে দেখে সেটা এক বড় তালা ঝুলছে। আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে নেয় শুভ্র। কোথাও আন্নিকাকে না পেয়ে কিছুটা সামনে এগিয়ে যায় সে। কলেজের এদিকটায় বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে, তার মধ্যে একটি ফুচকাও রয়েছে। সকালে আন্নিকা সেটা খাওয়ারই কথা বলেছিল। হাতে থাকা ব্ল্যাক সানগ্লাসটা চোখে পড়ে সেদিকে এগিয়ে যায় শুভ্র। চোখে মুখে তার বিরক্তির ছাপ। পরনের ব্ল্যাক জিন্স ও
অফ হোয়াইট শার্ট ঘামিয়ে ভিজে আছে। সময়টা বিকেল হলেও সূর্যের তাপ এক ফোঁটাও কমেনি, তাই এসি যুক্ত গাড়ি থেকে নামার কিছুক্ষণের মাঝেই এই অবস্থা তার। বিরক্ত ভাব নিয়ে কিছু দূর এগোতেই তার ধারণায় ঠিক করে এক ফুচকা দোকানে বসে আছে আন্নিকা। কিছুটা স্বস্তি পেল শুভ্র, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। মুহূর্তের মাঝেই চোখে মুখে তার রাগের আভাস দেখা গেল। কারণস্বরূপ আন্নিকার সামনে বসে আছে এক যুবক। তার পুরুষালী পিঠদ্বয় দৃশ্যমান শুভ্রের সামনে। মুখ বিবর দেখতে পেল না সে। শুভ্রের উল্টো দিকে মুখ করে বসে আছে যুবকটি, আর আন্নিকা তার সামনে মুখে হাসি নিয়ে কথা বলছে তার সাথে। তা দেখে রাগ বাড়ল শুভ্রের। মনে হলো এই যুবকের কারণেই হয়তো আজ তাকে নিতে আসতে না করেছিল আন্নিকা, এজন্যই হয়তো সে এত দেরি করেছিল। শুভ্র কথাগুলো ভাবতে ভাবতে দ্রুত কদমে এগিয়ে যায় তাদের দিকে। চোখে মুখে রাগের আভাস স্পষ্ট তার। পরন্ত বিকেল, তবে রোদের প্রখরতায় তা বোঝা দেয়। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ল, তার প্রখরতায় ছড়াতে একটু কৃপণতা করছে না সে। সূর্যের প্রখরতায় চারিদিকে এক সোনালি আভা ফুটে উঠেছে। সেই আভা আন্নিকার ফর্সা মুখশ্রীতে লেগে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। তার সাথে তার হৃদয় হরণীর মুচকি হাসি, যা এক মুহূর্তেই ঘায়েল করে শুভ্রকে। তবে আজ আর তা হলো না। আন্নিকার এই সৌন্দর্যময়ী মুচকি হাসি অন্য এক অপরিচিত যুবকের প্রতি, তা ভাবতেই রাগে শরীর কাঁপছে শুভ্রের। আন্নিকার দিকে রক্তলাল চোখে তাকিয়ে দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে গেল শুভ্র। আন্নিকাদের কাছাকাছি আসতেই শুভ্রের ভ্রু কুঁচকে গেল। চোখে মুখের রাগ ও কাঠিন্য ভাব কিছুটা কমে আসলো। কিছুটা বিস্ময় ছড়ালো তার দৃষ্টিতে, তবে তা বুঝতে দিল না কাউকে। খুবই সন্তর্পণে দৃষ্টির মাঝে লুকিয়ে নিল সে। আন্নিকার সামনে বসা যুবকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর অথচ ঠান্ডা স্বরে বলল, তুই এখানে কি করছিস? শুভ্রের হঠাৎ আগমনে ও কথায় চমকে উঠে বসা থেকে উঠে দাঁড়ায় আন্নিকা। ভীতগ্রস্ত হয়ে হাত ঘড়িতে সময় দেখে নেয় সে 4:30 বাজে। শুভ্র তাকে 4টার দিকে কলেজের সামনে যেতে বলেছিল। এবার কি বলবে সে? সকালে যা করলো তাতে আন্নিকা এখনো ভয়ে আছে, না জানি লেট করার জন্য কি করে। কথাটা ভাবতেই রাগ হলো তার, তবে তা কার প্রতি তা বোঝা গেল না। তার ভাবনার মাঝে শুনতে পেল উচ্ছ্বাসিত এক কণ্ঠস্বর, অবশেষে আসলি, তাহলে তোর অপেক্ষায় করছিলাম। আশরাফের কথায় শুভ্র ভ্রুজোড়া কুঁচকে এক পলক আনিকার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আমার অপেক্ষা করছিলে মানে? হ্যাঁ করছিলাম, তুই তোর বউকে নিয়ে যাবি আর আমি। উচ্ছ্বাসিত হয়ে কথাটা বলতে গিয়েও থেমে গেল আশরাফ। কি বলতে যাচ্ছিল সে। নিজেকে কিছুটা ধাতস্থ করে আনিকার পাশে বসা ঈশার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, আরে শুনলাম তুই পিচ্ছি ভাবিকে নিতে আসবি, তাই অপেক্ষা করছিলাম আর কি। শুভ্র আশরাফের কথায় আর উত্তর না দিয়ে আনিকার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি ফুচকা খাওয়া হয়েছে নাকি? আরও বাকি আছে? শুভ্রের গম্ভীর কণ্ঠে আনিকা নিচের দিকে দৃষ্টি স্থির রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তা দেখে শুভ্র আবারও রাশভারী কণ্ঠে বলল, মুখে বলো। আনিকা এবার কিছুটা রাগ হলো, তবুও সেটা দমন করে ধীর কণ্ঠে বলল, হয়েছে, এখন শুধু ভাইয়ার সাথে গল্প করছিলাম। আনিকার কথা শেষ হতে আশরাফ পাশে শুভ্রের দিকে চেয়ার টেনে দিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আরে তুই এভাবে ভয় দেখাচ্ছিস কেন? বস তো বস, আরেকটা ফুচকার টেস্ট করে দেখ, দারুণ খেতে। তুই তো বেশি খাবি না, তাই আমার থেকেই একটা নিয়ে টেস্ট কর। আশরাফের কথা শেষ হতে শুভ্র বিরক্তি নিয়ে বলে উঠল, এসব মেয়েলি আজে বাজে খাবার তুই খা। এ কথায় আশরাফ তীব্র প্রতিবাদ করলো কিছুটা, উচ্চস্বরে বলল, একদম অপমান করবি না। হ্যাঁ একবার একটা খেয়ে দেখ, তারপর তুই চাইলেও তোকে আর দেবো না। শুভ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। এর সাথে তর্কে জেতা যাবে না, তাই চুপ থাকাই ভালো। তাই আশরাফকে পাত্তা না দিয়ে আনিকার দিকে তাকিয়ে বলল, চলো, দেরি হচ্ছে। আনিকা কিছু বলতে চাইলো, তবে তাকে বলার সুযোগ না দিয়েই আশরাফ বলে উঠল, চল মানে বস, একটু কতদিন পর দেখা কথা বলি। তার কথায় ভ্রু কুঁচকে বলল, সিরিয়াসলি, তোর সাথে আমার দুপুর অফিসে দেখা হয়েছে। আশরাফ এবার থতমত খেলো, মেকি হেসে বলল, আরে সেটা তো অফিসিয়াল কলেজ। শুভ্র এবারেও বিরক্ত হয়। একটা ছেলে এত ফালতু কথা কিভাবে বলতে পারে। কপালে বিরক্তির ভাঁজ ফেলে বিড়বিড় করে বলে, এক ইডিট আর এক ইডিটের সাথে দেখা হয়ে আরও ইডিট হয়ে গেছে। কিছু বললি নাকি?
আশরাফের কথায় শুভ্র রাশভারী কণ্ঠে উত্তর দিল। না, এরপর ঈশার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে ড্রপ করে দিই। নিজেকে উদ্দেশ্য করে হঠাৎ শুভ্রের কথায় চমকালো ঈশা। এতক্ষণ সে নিশ্চুপভাবে তাদের কাণ্ড কারখানা দেখছিল। মনে মনে সে বেজায় বিরক্ত আশরাফের প্রতি। সে বেশ বুঝতে পারছে তার এখানে আসার কারণ কি। সে তো বলেছিল পরীক্ষা শেষে তার সাথে দেখা করবে, তাই বলে পরীক্ষার শেষ দিনেই কলেজের সামনে চলে আসতে হবে? এটা কোনো কথা হলো? ঈশা তো বলেছিল সে দেখা করবে, তাহলে কেন এভাবে আগে আগেই তাকে না জানিয়ে কলেজের সামনে আসতে হবে তাকে? তার ভাবনার মাঝে আন্নিকা তার হাত টেনে বলে ওঠে। কি রে, কই হারিয়ে গেলি? তাড়াতাড়ি চল। আন্নিকার কথায় তার দিকে তাকায় ঈশা। কিছু বলবে তার আগে আশরাফ বলে ওঠে। পিচ্ছি ভাবি, তোমাকে আর তোমার বান্ধবীর জন্য চিন্তা করতে হবে না। তাকে না হয় আমি পৌঁছে দেব, আমি সেদিকেই যাব, তোমরা তো অন্য দিক দিয়ে যাবে। ঈশার বিরক্তিতা বাড়ল। মনে মনে আশরাফকে কয়েকটা কথা শোনালো। আন্নিকা ও শুভ্রের দিকে তাকিয়ে মুচকি এসে বলল। আন্নিকা নাকচ করে বলল, আগে তো তাড়াতাড়ি যেতিস, আর আজ এত দেরি হয়ে গেল। গাড়ি পাবি? শুভ্র আন্নিকার কথায় সম্মতি জানিয়ে বলল। এখন গাড়ি পাওয়া মুশকিল, আমাদের সাথে চলো, না হলে আশরাফের সাথেও যেতে পারো। শুভ্রের কথায় আশরাফ তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেই যাক, আমি তো ওই দিকেই যাব, তোরা তো অন্য দিকে যাবি। সবার কথা শুনেও বেশ কয়েকবার মানা করলো ঈশা, তারপরও কেউ শুনলো না তার কথা। আন্নিকার একটাই কথা, সে ঈশাকে একা ছাড়বে না। এই সময় তাদের বাড়ি কিছুটা দূরে, যেতে যেতে নির্ঘাত সন্ধ্যা হয়ে যাবে। তার উপর গাড়ি পাওয়া যাবে কি না তার ঠিক নেই। অগত্যা ঈশাকে আশরাফের সাথেই যেতে হবে। শুভ্র অবশ্য বলেছিল তাদের সাথেও যেতে পারে, কিন্তু ঈশা এতক্ষণে রাজি হয়নি। বেকার বেকার তার জন্য তাদের অতটা রাস্তা যেতে হবে, তার থেকে ভালো আশরাফের সাথেই যাওয়া যাক। বোঝাপড়াটাও না হয় আজকেই মিটিয়ে নেবে সে। আন্নিকা ও শুভ্র যাওয়ার পরে ঈশা ব্যাগ কাঁধে উঠে দাঁড়ায়। তার সাথে সাথে আশরাফও উঠে দাঁড়ায়। হড়বড়িয়ে বলে ওঠে। আরে আরে, তোমার সাথে কথা বলতে আসলাম, আর তুমি কথা না বলেই চলে যাচ্ছ? ঈশা দাঁড়িয়ে পড়ল, আশরাফের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার দেরি হচ্ছে। ঈশার সোজাসাপটা কথায় কিছুটা বিব্রত বোধ করলো আশরাফ। পর মুহূর্তে নিজেকে সামলে মুচকি এসে বলল। ঈশা উত্তর দিল না। ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল সে। আশরাফও তার সাথে তাল মেলালো। সময়টা পড়ন্ত বিকেল, রোদের প্রখরতা কমে এসেছে কিছুটা। নীলাম্বর আকাশের পশ্চিম দিগন্ত লাল আভা ছড়িয়েছে। বাতাসে কিছুটা ক্লান্তির সুর ও কিছুটা শান্তির ছোঁয়া। আশরাফের পাশে তার হৃদয় হরণী তালে তাল মিলিয়ে হাঁটছে একসাথে। সময়টা যদি এখানে আটকে দিতে পারতো তাহলে হয়তো বেশ হতো তার কাছে। নিজের বোকা বোকা ভাবনায় মুচকি হাসে আশরাফ। ঈশার দিকে এক পলক তাকায় সে। মনের মাঝে গোপন অনুভূতির কথা জানানোর সিদ্ধান্ত নিতেই কেমন যেন অস্থিরতা ঘিরে ধরল তাকে। এতক্ষণ তো ভালোই কথা বলছিল, তাহলে এখন কথাগুলো গলায় বেঁধে যাচ্ছে কেন? যেন কণ্ঠনালী শূন্য হয়ে আছে, কোনো শব্দ ভাণ্ডারের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না সে। তাকে এলোমেলো করে দিতেই মনে হয় ঈশা আবারও বলে উঠল। আপনার কি জরুরি কথাটা কি জানতে পারি? আশরাফ এবার বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। আজকে বলতেই হবে তাকে। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে এসে নিজের মাঝের সংশয় অস্থিরতা দূর করতে রক্তিম আভা ছড়ানো নীলাম্বর আকাশের পানি তাকায়। দীর্ঘ এক শ্বাস নিয়ে সেদিক পানি তাকিয়েই সামনে এগিয়ে যেতে যেতে মৃদু কাপা কণ্ঠে বলে। যদি বলি তোমাকে ভালোবাসি, যদি বলি তুমি আর আমি শব্দটাকে হামড়াতে পরিবর্তন করতে চাই, তুমিময় সুখটাকে নিজের বাহুডোরে আগড়ে লাগতে চাই, ঠিক সেভাবে যেভাবে আমিময় মানুষটাকে তুমি নিজের মাঝে বিহমিত করেছ। কথাটি বলেই আখিজোড়া বন্ধ করে রেখেছে। ধীর পায়ে সামনে এগিয়ে যেতে যেতে ঈশার প্রতিক্রিয়া অপেক্ষা করতে লাগলো। সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে চাইলো ঈশার প্রতি উত্তর, কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরেও ঈশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না দেখে চোখ খুলে পাশে তাকালো সে। বড়ই আশ্চর্য হলো। ঈশাকে তার পাশে না দেখে কপালে ভাঁজ ফেলে অবাক হয়ে পেছনে ফিরে তাকালো সে। ঈশা তার থেকে কিছুটা দূরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার রাস্তার ওপরে আবদ্ধ, যেন বহু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে স্থির হয়ে গিয়েছে সে। তার দৃষ্টি অনুসরণ করে সেদিক পানে তাকালো আশরাফ। চলন্ত ট্রাক ছাড়া কিছুই নজরে আসলো না।
দৃষ্টি ফিরিয়ে ঈশার দিকে তাকিয়ে এগিয়ে আসলো সে। কিছুটা এগিয়ে আসতেই ঈশার টলমলে আখি জোড়া নজর এড়ালো না তার উপস্থিতি বুঝতে পেরে ঈশা তৎক্ষণাৎ পেছনে ঘুরে দাঁড়ালো। আশরাফের থেকে নিজেকে আড়াল করে কাপা কণ্ঠে বলল, আমি আসি। ব্যাস আর কিছুই বলল না ঈশা, আর না আশরাফকে বলতে দিল। হাত বাড়িয়ে চলন্ত অটো থামিয়ে দ্রুত উঠে পড়ল সে। আশরাফ থামাতে পারল না তাকে। সে ঈশার কাছে আসার আগে দ্রুত অটো এগিয়ে চলল তার গন্তব্যে। আশরাফ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিক পানে। এক মুহূর্তে কি হলো কিছুই বুঝতে পারল না সে। ঈশা তার কথা শুনল কি না তাও বুঝতে পারল না। গোধূলি লগ্নের প্রায় আগ মুহূর্ত, চারিদিকের রাত্রিকে বরণ করার প্রস্তুতি চলছে যেন। সেই সময় শুভ্রের গাড়িতে এসে থামে এক বড় শপিং মলের সামনে। গাড়ি পার করে গাড়ি থেকে নেমে আসে শুভ্র। আনিকা এতক্ষণ চুপটি করে বসে থাকলেও এখন আর চুপ থাকতে পারল না। শুভ্রের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, এ কি, আপনি বাড়ি না গিয়ে কোথায় নিয়ে আসলেন? নেমে এসো। আনিকা নামলো না, জেদ নিয়ে বলল, এখানে কেন নামবো? আমি বলেছি তাই, নেমে এসো তাড়াতাড়ি। না আনিকা কিছু বলতে চাইল, তবে কথার মাঝে শুভ্রের চোখ রাঙানি দেখে কিছু বলতে পারল না সে। গলায় আসা কথাটা শুকনো ঢোক গিলে আটকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল সে। শুভ্র আর কথা না বলে গাড়ি লক করে আনিকার এক হাত নিজের হাতের মাঝে আগলে নিয়ে সামনে এগিয়ে চলল। আনিকা তাদের হাতের বাঁধনের দিকে তাকিয়ে থাকে। শুভ্র তাকে এমনভাবে আগলে রেখেছে যেন এদিক সেদিক হলেই সে কোথাও হারিয়ে যাবে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল আনিকার। শুভ্র আনিকাকে নিয়ে এগিয়ে গেল শপিং মলের থার্ড ফ্লোরে, যার প্রায় সম্পূর্ণটি নতুন নতুন শাড়ির কালেকশনে ভর্তি। আনিকা অবাক চোখে দেখছে চারিদিকে। লাইটের আলোয় ঝলমল করছে স্বচ্ছ কাচের গায়ে লেগে থাকা আরও উজ্জ্বল করে তুলছে। শুভ্র আনিকাকে নিয়ে সেখানকার একটি কক্ষে ঢুকে তাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি পছন্দ করো? আনিকা অবাক হয় শুভ্রের দিকে তাকিয়ে। বিস্ময় ভরা কণ্ঠে বলল, শাড়ি? কিন্তু আমার তো শাড়ি লাগবে না। শুভ্র কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, জানতে চাইনি, পছন্দ করতে বলেছি। আনিকা আর কিছু বলল না। নতুন শাড়ি ড্রেস কিনতে কার না ভালো লাগে, তাই সে ঘুরে ঘুরে শাড়ি দেখতে লাগলো। তখন একটি ছেলে এসে তাকে বলল, আপনার কেমন ধরনের শাড়ি লাগবে ম্যাম, বলুন, আমি সাহায্য করছি। আনিকা তাকালো তার দিকে। হয়তো এখানকার স্টাফ। নিজের পছন্দ অনুযায়ী কয়েকটি শাড়ির কথা বলল সে। সেই অনুযায়ী তাকে শাড়ি দেখাতে লাগলো ছেলেটি। শুভ্র কিছুটা দূরে কলে কথা বলতে বলতে এক পলক তাকালো আনিকা ও ছেলেটির দিকে। বেশি মনোযোগ না দিয়ে আবারও কলে মনোযোগ দিল সে। বেশ কিছু শাড়ি দেখার পর আনিকা একটি নীল রঙের শাড়ি হাতে নিল, তাতে হোয়াইট স্টোনের কাজ করা। সাধারণের মাঝে গর্জিয়াস একটি শাড়ি বেশ পছন্দ হলো তার। শাড়িটি গায়ে জড়িয়ে দেখার মাঝেই পাশে থাকা ছেলেটি বলল, এই শাড়িটাতে আপনাকে খুব মানিয়েছে ম্যাম, এটা নিতে পারেন, ভালো লাগছে আপনাকে। আনিকা মুচকি হেসে কিছু বলতে চাইল, তবে তার আগে এই শাড়িটি কেউ তার হাত থেকে টেনে নিয়ে নিল। আনিকা পেছনে ফিরে দেখলো শুভ্র শাড়িটা তার হাত থেকে নিয়ে ছেলেটির হাতে ধরিয়ে দিল। তারপর শক্ত করে তার হাত ধরে সেখান থেকে চলে যেতে লাগলো। মুখ বিবর, তার গম্ভীর, রেগে আছে কিনা বোঝা দেয়। ভীষণ অবাক হলো আনিকা তার অরূপ ব্যবহারে। বিস্ময় ভরা কণ্ঠে কিছুটা উচ্চস্বরে বলল, আরে আবার কোথায় নিয়ে যাচ্ছেন? ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, ওটা নেই। পেছন থেকে ছেলেটাও তাদের কয়েকবার ডেকে উঠল। কারো কথা গ্রাহ্য করলো না শুভ্র। গটগট পায়ে আন্নিকাকে নিয়ে বেরিয়ে গেল সে। আন্নিকা আরও কয়েকবার থামতে বলল তাকে, তবে শুভ্র শুনল না তার কথা। আন্নিকা এবার চরম বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, আরে সমস্যা কি আপনার? শাড়ি কিনে দেবেন না? তাহলে পছন্দ করতে বললেন কেন? আর কিনে যেহেতু দেবেন না, বললেই হয়, আমি নিজে চলে যাচ্ছি। এভাবে টানা কি আছে? আন্নিকার কথা শেষ হতেই হঠাৎ হাঁটা থামিয়ে আন্নিকাকে টেনে সামনে এনে তার দুই বাহু চেপে ধরে তাকে কাছে টেনে আনলো শুভ্র। তারপর তাতে দাঁত চেপে হিসিয়ে বলল, তুই আমার, তোর পছন্দ অপছন্দ আমার। তুই কেন অন্যের পছন্দের জিনিস পড়বি? কেন অন্যের পছন্দ তোর পছন্দ হবে? আমি যা পছন্দ করব তাই তোর। অন্যের কাছে কেন তোকে ভালো লাগতে হবে? শুভ্রের রক্তলাল চোখের দিকে তাকিয়েও এই গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে আর কিছু বলতে পারল না আন্নিকা। ভয়ে সিঁঠিয়ে গেল সে। শুভ্র কিছু সময় বাদেই নিজেদের অবস্থান বুঝতে পারল। আশেপাশের অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। বিষয়টি ভেবে আন্নিকাকে নিয়ে গাড়ির কাছে চলে আসলো সে। গাড়ির দরজা খুলে আন্নিকাকে গম্ভীর কণ্ঠে বলল,
কোনো কথা না বলে এখানে বসে থাকো। শুভ্রের রাগ ও গম্ভীর কণ্ঠের কথা শুনে কিছু বলার সাহস পেল না আন্নিকা। নিঃশব্দে গাড়িতে বসে পড়লেও সে শুভ্র আবারও গাড়ি লক করে কোথায় চলে গেল। ফিরে এলো আরও 10 মিনিট পর। গাড়িতে বসে আন্নিকার দিকে কয়েকটি শপিং ব্যাগ এগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। সে মুখ বিবর, গম্ভীর, থমথমে। রেগে আছে নাকি রাগ কমেছে বোঝা দেয়। আন্নিকা নিজেও থম মেরে বসে আছে। কি হলো কিছুই বুঝতে পারছে না। হাতে তার শুভ্রের দেওয়া ব্যাগগুলো কি আছে তাও জানে না, জানার ইচ্ছেও করছে না তার এই মুহূর্তে। শুভ্রের ব্যবহারে তার অভিমানী মনে ভীষণ অভিমান হয়েছে যে। নিশীথ রাত্রি, চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। রাত্রিকে বরণ করে নিয়েছে ধরণী। সময়ের সাথে সাথে রাতের আধার পাল্লা দিয়ে বাড়ছে। সময়টা খুব বেশি না হলেও ঘড়ির কাঁটা এখন 10-এর ঘরে পৌঁছেছে। সবেমাত্র ডিনার সেরে কক্ষে এলো আন্নিকা। শুভ্র কিছুক্ষণ আগেই এসেছে। আন্নিকা এতক্ষণ সুমি খান অর্থাৎ শাশুড়ি মায়ের সাথে হাতে হাতে সব কয়টি কাজ করছিল। সাথে অবশ্য শুভ্রতাও ছিল। এতক্ষণ হেসে খেলে তাদের সাথে কথা বললেও কক্ষে প্রবেশ করতে করতেই মুখ বিবর গম্ভীর করে নিল সে। কক্ষে প্রবেশ করে শুভ্রকে সোফা ল্যাপটপ নিয়ে বসে থাকতে দেখে মুখ বাঁকালো আন্নিকা। শপিং মল থেকে আসার পর থেকে আর একটা কথাও বলেনি শুভ্রের সাথে। আর কথা বলবেও না। কেন বলবে সে? যে তাকে অতগুলো লোকের সামনে বিনা কারণে ধমক দিয়েছে তার সাথে কেন কথা বলবে? কোনো কথা নেই তার সাথে। কথাগুলো ভেবেই আবারও মুখ বাঁকালো আন্নিকা। শুভ্রে থেকে চোখ ফিরিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল সে। কিছুটা আওয়াজ করেই ওয়াশরুমের দরজাটা লাগালো সে। শুভ্র এত আওয়াজে কাজের মাঝে ব্যাঘাত ঘটায়। চোখ তুলে সামনে তাকালো। আন্নিকার এরূপ কর্মে হাসি পেল তার। মেয়েটা বড্ড অভিমানী, তার সাথে বোকাও বটে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আন্নিকা। শুভ্র তখনও ল্যাপটপে বিভোর। আন্নিকা বিরক্ত হলো। একটা লোক সারাদিন কি করে এত ল্যাপটপ নিয়ে বসে থাকতে পারে? তবে শুভ্রের ব্যাপারে বেশি ভাবলো না। তার থেকে চোখ ফিরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এগুলো নিত্যদিনের স্বভাব স্বরূপ চুলে বেনি করে বিছানার নিকট এগিয়ে গিয়ে একদম বিছানার কিনারা বরাবর শুয়ে পড়ল সে। আন্নিকার কর্মকাণ্ড সবটাই আর চোখে লক্ষ্য করলো শুভ্র, তবে কিছু বলল না। আরও প্রায় 10 মিনিটের মতো কাজ করার পর ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় সে। তারপর ঘরের লাইট নিভিয়ে বিছানার দিকে এগিয়ে গেল শুভ্র। বিছানায় নিজের জায়গায় শুয়ে একটানে আন্নিকাকে নিজ বাহুডোরে আবদ্ধ করে নিল সে। তারপর তার গলায় মুখ গুজে লম্বা শ্বাস নিয়ে পরম শান্তিতে আখিজোড়া বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। অন্যদিকে শুভ্রের হঠাৎ কাজে তবদা খেলো আন্নিকা। শুভ্র কি করেছে বুঝতে পেরেই ছটফটিয়ে উঠল সে। শুভ্রের বাহুবন্ধনী থেকে ছাড়া পেতে তার বাহু ঠেলে সরাতে চাইল। প্রতিবারের ন্যায় এবারেও ব্যর্থ হলো সে। তাতে যেন রাগটা আরও কয়েক গুণ বাড়ল। কণ্ঠনালী থেকে কোনো বাক্য ব্যয় করল না আন্নিকা। নিঃশব্দে আগে ফুঁসতে ফুঁসতে শুভ্রের বাহু খামচে ধরল সে। এবার যেন কিছুটা কাজ হলো। তৎক্ষণাৎ শুভ্র তার ডান হাতের দ্বারা আন্নিকার দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। আন্নিকার গলা থেকে মুখ উঠিয়ে বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি তোমার? সাপের মতো ফুসফুস কেন করছো? এ কথায় যেন আন্নিকার রাগ তরতরিয়ে বাড়ল। শুভ্রের সাথে কথা বলবে না করেও রাগে গজগজ করতে করতে বলল, আপনার সাপ মনে হয় অসভ্য বদলোক। না, সাপ কেন মনে হলো? তুমি তো তাদের থেকে এক ধাপ উপরে। একদম ফালতু কথা বলবেন না, ছাড়ুন আমায়। আন্নিকার কথার জবাব দিল না শুভ্র। আর না ছেড়ে দিল, বরং আন্নিকাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে আবারও তার গলায় মুখ ডুবিয়ে চোখ বন্ধ করলো সে। আন্নিকা এবার রাগে শুভ্রের থেকে ছাড়া পেতে ছটফট করতে করতে বেশ উচ্চস্বরে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন, দূরে যান আমার থেকে। শুভ্রের থেকে এবারও কোনো জবাব আসলো না। তবে হাল ছাড়ল না আন্নিকা। আগের থেকেও বেশি ছটফট করতে লাগলো শুভ্রের থেকে ছাড়া পাওয়ার জন্য। তার সাথে তাকে কথা শোনাতেও ভুলল না সে। রাগে ফুঁসে উঠে বলল, তখন সবার সামনে আমায় ধমক দিয়ে এখন আসছেন আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে। দূরে যান বলছি, দূরে যান, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শুভ্র এতক্ষণ নিশ্চুপ থাকলো, এবার আর নিশ্চুপ থাকলো না। পূর্বের অবস্থানেই থেকেই নিরাট ভারী কণ্ঠে বলল, আমাকে তোমার প্রেমিক পুরুষ বলে মনে করো না, আর না কোনো ধৈর্যশীল পুরুষ যে তোমার রাগ ভাঙিয়ে তোমার কাছে আসবো। আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি।
আমি শুধু জানি তুমি আমার, মানে শুধুই আমার। তোমার উপরে কারো নজর দূর, ভালো নজরে সহ্য করব না আমি। শুভ্রের কথায় কিছু একটা ছিল যা আন্নিকাকে থামতে বাধ্য করলো। সমস্ত ছোটাছুটি নিমিষেই শেষ হলো তার। শুভ্রের এই অধিকার বোধ কোথাও একটা যেন তার ভালো লাগলো। অন্ধকারময় একটি রাত, চারিদিকে আঁধারে ঢাকা, আকাশের মাঝেও চাঁদের দেখা নেই। ঘন কালো মেঘে জমেছে সেথায়, সেই সুবাদেই একটু বেশি অন্ধকার ঘনিয়ে এসেছে যেন। রাতের আকাশও কেমন যেন মন ভার করে আছে, ঠিক যেমন বেলকনিতে বসে আছে ঈশা। দৃষ্টি তার অদূরে, মনের মাঝে হাজারো কল্পনা জল্পনা, তবে তা ঠিক কী নিয়ে তা বোঝা গেল না। কলেজ থেকে আসার পর কারোর সাথেই কথা বলেনি। সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি আসে, কক্ষে ঢুকেছিল আর বের হয়নি সে। একেবারে রাত্রে তার বাবার ডাকে খাবার খেতে গিয়েছিল সে। সেখানেই যেন তার জীবনের এক বড় সিদ্ধান্ত হুট করেই নিয়ে নিল ঈশা। হুট করে কথাটা মানানসই হলো না তার কাছে, কারণ সব কিছু তো আগের থেকেই ঠিক করা, শুধু তাকেই আজ জানানো হয়েছে। ভীষণ অভিমান হয় তার বাবার সিদ্ধান্তে নাকি অন্য কিছুতে, তা নিয়ে নিশ্চিত নয় সে নিজেও। তবে কোথাও একটা তার মনে হয় তার বাবার কথা মেনে নেওয়া ভালো। তিনি তো আর খারাপ চাইবে না। এখন না হয় যা হচ্ছে তা মেনে নিয়ে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিল সে। আর তাছাড়া করারই বা আছে কি তার? বাবার কথার উপর কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই ঈশার। ঈশার মনে করতে থাকে তার বাবার বলা কথাগুলো। বাবার ডাকে যখন সে কক্ষ হতে বেরিয়ে খাবার টেবিলে পৌঁছালো, তখন তার বাবা খাবার সামনে নিয়ে তার আসার অপেক্ষায় বসে রয়েছেন। আলিশা রহমান অর্থাৎ ঈশার মা তার পাশে দাঁড়িয়ে কে যেন বলছেন। ঈশাকে দেখে কথা থামিয়ে দেন তিনি। ঈশা তার বাবার পাশে বসতেই তিনি নরম স্বরে বললেন, শুনলাম তুমি নাকি কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া করোনি ঈশামা। ঈশা বাবার দিকে এক পলক তাকিয়ে মৃদু স্বরে বলে, আসলে বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই খেতে ইচ্ছে করেনি। আলিশা রহমান এবার কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, তো এভাবে দরজা লাগিয়ে ঘরে বসেছিলিস কেন, কি হয়েছে? ঈশা এবার নিরুত্তর জবাব দিল না সে। তবে থেমে থাকলো না আলিশা রহমান। ঈশার খাওয়া দাওয়া নিয়ে বকাঝকা করতেই থাকলেন তিনি। আব্দুর রহমান স্ত্রীকে থামিয়ে বললেন, কি শুরু করেছো তুমি? মেয়েটা খাইনি, খাবার দাও ওকে আগে। আলিশা রহমান মানলেন তার কথা। খাবার বেড়ে দিলেন ঈশাকে, তারপর নিজেও তাদের পাশে বসলেন। আব্দুর রহমান খেতে খেতে অনেক কথাই বললেন ঈশার সাথে। ঈশাও সব কিছু ভুলে বাবার সাথে তাল মিলালো। তাদের কথাবার্তার এক পর্যায়ে খাওয়া যখন প্রায় শেষের দিকে, তখনই আব্দুর রহমান কিছুটা সিরিয়াস হয়ে গম্ভীর গলায় বললেন, আমার উপর বিশ্বাস আছে তোমার ঈশা মামনি? ঈশা বাবার হঠাৎ গম্ভীর কণ্ঠে এমন অদ্ভুত প্রশ্নে কিছুটা চমকালো। তারপরও নিজেকে সামলে শান্ত স্বরে বলল, তুমি ছাড়া কার উপর বিশ্বাস করবো বাবা? আব্দুর রহমান খুশি হলেন মেয়ের জবাবে। জবাব যে এরকমই হবে সেটাই আশা করেছিলেন তিনি, তাই শান্ত কণ্ঠে বললেন, তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমি। ঈশা এবার কিছুটা থমকালো, বাবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সে। আব্দুর রহমান কিছুটা সময় নিয়ে আবারও বললেন, আগামী শুক্রবার দেখতে আসবে তোমাকে। হয়তো পছন্দ হলেও তোমার মত থাকলে আংটি পরিয়ে যাবে। ছিল তোমার চেনা, কে সেটা জানলে হয়তো আপত্তি করবে না তুমি। তারপরেও তোমার কোনো পছন্দ থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আব্দুর রহমানের কথাগুলো যেন কানে বাজতে ঈশার বারংবার প্রতিধ্বনিত হচ্ছে। তাকে না জানিয়ে তার বাবা তার বিয়ে ঠিক করে নিল। হ্যাঁ, কথাটা তো তিনি সেরকমই বললেন। তার পক্ষ থেকে সম্পূর্ণ সম্মতির আভাস পাওয়া গেল। কতদিন থেকে এসব চলছে তাকে তো কেউ বলেনি। সে সম্মতি প্রকাশ করলে আংটি পরিয়ে যাবে, তার মানে তার বাবার কোনোরূপ আপত্তি নেই এতে। আর তার শেষের কথাটি, তোমার কোনো পছন্দ থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, কথাটি কি তার ইচ্ছা জানার জন্য বলা হলো, নাকি বলা দরকার তাই বলল? আর তার থেকেও বড় কথা, তার পছন্দ। ঈশার পছন্দ আছে? না, পছন্দ বললে ভুল হবে, এটাকে পছন্দ বলে না। ভালোবাসার খাতায় এটার দরখাস্ত হয় না। এই যে ভালোবাসা শুধু ভালোবাসা নয়, এ যে একপাক্ষিক ভালোবাসা যা শুধু তাকে যন্ত্রণা দিয়েছে। ঈশার ভাবনার মাঝেই আব্দুর রহমান গাঢ় ভারী কণ্ঠে বললেন, কি হলো বলো, আমার সিদ্ধান্তে কি তুমি একমত? বাবার কথা শুনে ঈশার আখিদয়ের সামনে ভেসে উঠল কলেজের সামনে দাঁড়িয়ে অনিক ও এক অপরিচিত মেয়ের সাথে হেসে হেসে কথা বলার দৃশ্য। ঈশা ভেবেই নিয়েছে সেই হয়তো অনিকের
প্রণয়িনী যতই নিজেকে শক্ত রাখুক না কেন, তাদের একসাথে দেখার পর নিজেকে আর ঠিক থাকতে পারেনি ঈশা। তাই তো আশরাফকেও কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে এসেছে সেখান থেকে। আশরাফ কি বলেছে তা শোনারও সময় হয়নি তার। দীর্ঘ এক শ্বাস নিল সে। এবার তাকেও এগিয়ে যেতে হবে, আর ভাববে না তাকে নিয়ে। নত মস্তিষ্কে মৃদু স্বরে বলল, তুমি যা ভালো বোঝো সেটাই করো, আমার আপত্তি নেই। আর কোনো কথা বলেনি ঈশা। কোনো রকমে খাবারটুকু শেষ করে উঠে চলে এসেছে। কথাগুলো ভাবতে ভাবতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ঈশার গাল হয়ে। হাতের উল্টো পিঠে তা মুছে নিয়ে দূর আকাশের পানে তাকিয়ে বলল, তাকে বলে দিও মেঘ রাশি, আমি সত্যিই তাকে চেয়েছিলাম, বড্ড বেশি চেয়েছিলাম। আমার মনের কথা তাকে না বলার আফসোস হয়তো থেকে যাবে, চিরদিন থেকে যাবে। তবে আমি চাইবো না এই আফসোস আমার কোনো দিনও শেষ হোক। নতুন একদিনের শুরু হয়ে শেষ সময় এসে পৌঁছেছে। শুভ্র অফিসে যাওয়ার পর থেকে বেশ ভালোই দিন কাটালো আর্নিকার। যতই রাগ অভিমান করুক না কেন, শুভ্রের সকল কাজ তাকেই করতে হয় এখন। পরীক্ষার জন্য মাঝের কয়দিন না করলেও আজকে আর তাকে ছাড় দেয়নি শুভ্র ড্রেস বের করে দেওয়া থেকে অফিস ব্যাগ হাতে তুলে দেওয়া পর্যন্ত প্রতিটা কাজ তাকে করতে হয়েছে। তবে কেন যেন সেও এই কাজের প্রতি বিরক্ত হতে পারেনি আর্নিকা। কোথাও একটা ভালো লাগা কাজ করছিল শুভ্রের প্রতিটা কাজ করে দিতে। এখন সময় প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত। পরিবেশ ঠান্ডা ও শীতল। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আজ। এখন বৃষ্টি না হলেও মেঘ গুমোট ভাব নিয়ে আসে। হয়তো মুষলধারে বৃষ্টি হবে, সেদিকে খেয়াল নেই আর্নিকার। সে যাচ্ছে শুভ্রতার কক্ষে। দুপুরের খাবারের পর আর দেখা মেলেনি তার। আর্নিকাও ঘুমিয়েছিল। ঘুম ভেঙে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছে শুভ্রতার কক্ষে। কক্ষের সামনে যেতেই দরজা খোলা পেলে সে লক করল না আর। মেয়েটা যে তাকে কড়াভাবে নিষেধ করেছে কক্ষে প্রবেশ করার আগে পারমিশন নিতে। কক্ষে প্রবেশ করতেই অবাক হয় আর্নিকা। শুভ্রতা সুন্দর একটা কালো গাউন পরে আয়নার সামনে রেডি হচ্ছে। একদম পরীর মতো লাগছে তাকে। আর্নিকার অবাক হওয়ার মাঝেই শুনতে পায় শুভ্রতার অবাকতর কণ্ঠস্বর, ভাবি তুমি রেডি হওনি এখনই? আর্নিকার ভ্রু কুঁচকে বলল, রেডি হওনি মানে? কোথাও যাব কি আমরা? তুমি জানো না? শুভ্রতার কথায় আর্নিকা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো, অর্থাৎ সে জানে না। শুভ্রতা এবার কিছুটা চিহ্নিত হয়ে বলল, ভাবি তোমাকে বলিনি যে আজ আমাদের অফিসে একটা বড় ডিল ফাইনাল হওয়ার পার্টি রাখা হয়েছে? আমরা সবাই যাব তো, আম্মু রেডি হচ্ছে। তাদের কথাবার্তার মাঝে সেখানে উপস্থিত হয় সুমি খান। তার পরনে হালকা আকাশি রঙের জামদানি শাড়ি, একদম রেডি তিনি। আর্নিকাকে এইভাবে দেখে বললেন, তুই এখনো এখানে আছিস কেন? রেডি হবি না? আর্নিকা গাল ফুলিয়ে বলল, আমাকে তো কেউ বলেনি। সুমি খান অবাক হয়ে বললেন, বলেনি মানে? আর্নিকা জবাব দেওয়ার আগেই পাশ থেকে শুভ্রতা বলে উঠল, আম্মু ভাবি নাকি জানেই না এই বিষয়ে। সুমি খান এবার আর্নিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, তোর মোবাইল কোথায়? কেন, ঘরে। দুপুরের পর থেকে হাতে নিয়ে দেখেছিস একবারও? আর্নিকা এবার কিছুটা ভাবুক হলো। দুপুরে কি সকাল থেকেও সে মোবাইল হাতে নেয়নি এখন পর্যন্ত? তার ভাবার মাঝেই সুমি খান বললেন, ধরিসনি তো? গিয়ে দেখ শুভ্র কতগুলো কল করেছে, একটাও তো ধরিসনি। তাই আমাকে একটু আগে কল করে বলল তোকে রেডি হওয়ার কথা বলতে। আমি তো আর জানতাম না যে তুই আবার জানিস না। এখন যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। শেষের কথাটা বড্ড তাড়া দিয়ে বললেন সুমি খান। আর্নিকার ইচ্ছে করলো না এসব পার্টিতে যাওয়ার। কয়েকবার ইনিয়ে বিনিয়ে না করলো সে, কিন্তু কেউ শুনলো না তার কথা। যেহেতু শুভ্রতা ও সুমি খান যাচ্ছে তাই তাকেও যেতে হবে, না হলে একা একা কি করবে সে বাড়িতে। বাধ্য হয়ে নিজেদের কক্ষে ফিরে এলো আর্নিকা। এই ব্যাপারে না জানার কারণ হচ্ছে তার পরীক্ষার সময় ব্যস্ত থাকা। পড়াশোনা নিয়ে পড়ে থাকায় দিন দুনিয়ার খবর ছিল না তার, তাই এই অবস্থা। কক্ষে এসে বিছানার পাশে টেবিলে অবহেলায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিল সে। অন করতে দেখলো বদলোক নামে সেভ করা নাম্বার থেকে 13টা মিসড কল। আঁখি জোড়া একরাশ বিস্ময় ভর করলো তার। আবার দেখলো সেই নাম্বার থেকে মেসেজও এসেছে। তা ওপেন করতেই নজরে আসলো শুভ্রের করা ধমকের ন্যায় মেসেজ, যাতে লেখা, ইডিটের মতো না ঘুমিয়ে রেডি হও,
7টার দিকে নিতে যাব। তাড়াতাড়ি ওঠো। আর কালকে শপিং করে শাড়ি থেকে যে কোনো একটা পরবে। ভুলে অন্য কিছু পরলে এর ফল ভালো হবে না। ঘন কালো অম্বরদয়ের মাঝে লুকিয়ে আছে চন্দ্রিমা। তারার দেখাও মেলেনি আজ আকাশে। ঘন অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে চারিদিক। হিম শীতল মৃদু হাওয়া বইছে চারপাশে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময় এখন সবে সন্ধে 7:30। শাড়ির আঁচল টেনে কাঁধ বরাবর পিন লাগিয়ে নিল আন্নিকা। শুভ রাঙা একটি শাড়ি পরেছে সে। শুভ্রের উপর রাগ করে সেদিন আর ব্যাগগুলো খুলে দেখেনি আন্নিকা, সেভাবেই রেখে দিয়েছিল সোফার উপর। আজ আর রাগ ছিল না, তাই শুভ্রের মেসেজ দেখে ব্যাগগুলো খুলেছিল সে। 5টা শাড়ি ছিল তাতে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ও আলাদা কালারের। তার মধ্যে সাদা রঙের শাড়িটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে আন্নিকার। কালারটা একদম সাদা না, কিছুটা অফ হোয়াইট, তার উপর নিখুঁতভাবে হোয়াইট স্টোনের কাজ করা। শাড়ির আঁচল ও নিচের পাড়ের দিকে ভীষণ পছন্দ হয়েছে তার, তাই সেটাই পরেছে আন্নিকা। শাড়ি পরা শেষে শাড়ির কুচির দিকে অসহায় দৃষ্টিতে তাকালো সে। শাড়ি পরতে পারলেও এই কুচিটা তার দ্বারা হয় না, কোনো মতে কিছু একটা করে গুজে দিয়ে রেখেছে সে। সুমি খান বা শুভ্রতার কাছে এসে সাহায্য চাইবে, তারও উপায় নেই। কিছুক্ষণ আগে সাহিল খান এসে তাদের নিয়ে গেছে। আন্নিকাকে বলেছে শুভ্র একটু পরেই এসে তাকে নিয়ে যাবে। তখন তার মনে ছিল না শাড়ির কুচি করার কথা। এবার কি করবে? কথাগুলো ভাবতে শুভ্রের উপর রাগ হয় তার। সব ওই বদলোকের দোষ। সে যদি আগেই তাকে বলতো তাহলেই তো সে শুভ্রতাদের সাথেই রেডি হতে পারতো। শাড়ির কুচি নিয়েও টেনশন থাকতো না। আন্নিকা যখন শুভ্রকে বকতে ব্যস্ত, সেই মুহূর্তেই দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে শুভ্র ক্লান্ত ভঙ্গিতে। সামনে তাকাতেই হৃদয় জুড়ে প্রশান্তির ছায়া নেমে আসে তার। হৃদস্পন্দন ভারী হয়ে ওঠে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক মায়াবী ছলনাময়ী, যার ছলনায় মোহিত সে। শুভ রাঙা শাড়ি পরিহিতা, মায়াবী আঁখি জোড়ায় গাঢ় কালো কাজল, ওষ্ঠ জোড়ায় হালকা লাল লিপস্টিক, চুলগুলো আলতো করে হাত খোপা করা। ছোট ছোট কিছু চুল এলোমেলো হয়ে সামনে এসে আছে। শুভ্র নিঃশব্দে মোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তাকিয়ে থাকার মাঝেই কপালে ভাঁজ পড়ে তার। কাহিনী বুঝতে পেরেই বাঁকা হাসে শুভ্র। তারপর এগিয়ে যায় আন্নিকার দিকে। হাতের অফিস ব্যাগটি বিছানার উপর ছুঁড়ে ফেলে আন্নিকার নিকট এগিয়ে যায় সে। কিছু পড়ার আওয়াজে চোখ তুলে তাকায় আন্নিকা। শুভ্রকে নিজের অতি নিকটে দেখে চমকে ওঠে সে। ততক্ষণে শুভ্র তার কুচিতে হাত দিয়েছে। আর এক দফা চমকে উঠে আন্নিকা, হাত পা কেঁপে ওঠে তার, হৃদস্পন্দন দ্বিগুণ হয়। আকস্মিক শুভ্রের এরূপ কাজে ঘাবড়ে যায় সে। অতি চেষ্টাতেও কণ্ঠনালী হতে বাক্য ব্যয় করতে সক্ষম হয় না সে। কাপা হাতে দ্রুত শুভ্রকে বাধা দিতে চায় সে, তবে তার বাধা গ্রাহ্য করল না শুভ্র। কুচি টেনে হাতে নিয়ে অদক্ষ হাতে কুচি ঠিক করতে লাগলো সে। অন্যদিকে আন্নিকার বেহাল দশা তখন। শুভ্রের এত নিকটে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তার উপর তার শাড়ির কুচি লোকটার হাতে। কি করবে সে? কথাটি ভাবতেই কেমন যেন অস্থির হয়ে ওঠে আন্নিকা। শাড়ির আঁচল তার উন্মুক্ত উদর চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি করছেন? ছাড়ুন। আন্নিকার এরূপ বাক্য ব্যয়ে কুচি ধরা থেকে বিরত নিয়ে আন্নিকার দিকে তাকায় শুভ্র। বাঁকা হেসে আন্নিকার কুচি টেনে তাকে নিজের অতি নিকটে নিয়ে আসে তাকে। আন্নিকা ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ দুহাত শুভ্রের বুকের উপর রাখে। হৃদস্পন্দন অস্বাভাবিক, তার কেমন অস্থির হয়ে আছে সে। শুভ্রের শরীরের পুরুষালী ঘামযুক্ত সুগন্ধি তাকে মাতাল করে তুলেছে যেন। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ প্রয়াস চালায় আন্নিকা। শুভ্র এবার আন্নিকার দিকে ঝুঁকে তার কপালের এলোমেলো ছোট ছোট চুলগুলো ফু দিয়ে আরেকটু এলোমেলো করে দিয়ে মৃদু কণ্ঠে ফিসফিস করে বলে, বউকে শাড়ি পরে দিচ্ছি ম্যাডাম, কোনো সমস্যা? আন্নিকা আঁখি পল্ল ফট করে বুঝে নেয় কাপা কণ্ঠে। আমি পারবো। শুভ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আন্নিকার দিকে, হেয়ালি করে বলে, সে তো আপনি পারবেন জানি, আমি তো আমার বউকে পরিয়ে দিচ্ছি। মনের মাঝে অনুভূতির তোলপাড় ও তার দাবা নলে কণ্ঠনালীর বাক্যরা যেন হারিয়ে গিয়েছে আন্নিকার।
শূন্য হয়ে আছে তার বাক্য ভাণ্ডার। কোনো কিছু বলতে পারল না আর্নিকা। আখিজোড়া বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো সে। শুভ্র আর কিছু না বলে আর্নিকার থেকে কিছুটা সরে এসে শাড়ির কুচি করায় মনোযোগ দিল সে। শুভ্রের থেকে নিজের দূরত্ব অনুভব করে পিট করে আখিজোড়া খুলে তাকায় আর্নিকা। শুভ্র তখন মনোযোগ সহকারে কুচি করায় ব্যস্ত। পরনের নেভি ব্লু কালারের শার্ট কিছুটা এলোমেলো, উপরে দুটো বোতাম খোলা, তাতে তার পুরুষালী বক্ষদেশ দৃশ্যমান। গলার কাছে টাইটাও ঢিলা করে ঝুলিয়ে রাখা। সকালের জেল দিয়ে সেট করে রাখা চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে যাচ্ছে বারংবার। কুচি করায় গরমিল হতেই মাঝে মাঝে কপাল কুচকে নিচ্ছে শুভ্র। আর্নিকা অপলক তাকিয়ে থাকে তার দিকে, চোখের মাঝে এক অদ্ভুত মুগ্ধতা আর মনের মাঝে হাজারো অনুভূতির ঝড়। ভালো লাগার ছোঁয়া লেগে আছে তার দেহ ও মনে। বেশ কিছুটা সময় নিয়ে কুচি করা হলো শুভ্রের। আর্নিকার দিকে কুচি বাড়িয়ে দিয়ে ভারী কণ্ঠে বলে, গুছিয়ে নাও। আর্নিকার থেকে কোনো সাড়া শব্দ বা প্রতিক্রিয়া না পেয়ে তার দিকে তাকায় শুভ্র। আর্নিকাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে শুভ্র। আর্নিকার দিকে ঝুঁকে বাঁকা হেসে বলে, আপনি কি আমার দ্বারা এই কাজটাও করিয়ে নিতে চাচ্ছেন ম্যাডাম? হঠাৎ শুভ্রের ঝুঁকে আসায় চমকে ওঠে আর্নিকা। তৎক্ষণাৎ পেছন দিকে হেলে যায় সে। শুভ্রের দিকে চোখ বড় বড় করে তাকাতেই শুভ্র হেসে খানিকটা ভ্রু নাচিয়ে বলে, কি আমি গুছিয়ে দেব? শুভ্রের কথা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণেই তার কথার অর্থ বুঝে তৎক্ষণাৎ শুভ্রের থেকে 2 কদম পিছিয়ে যেতে চাইল সে, তবে পারল না। শুভ্রের হাতে যে তার শাড়ির কুচি, সেদিক নজর পড়তেই ফট করে শুভ্রের হাত থেকে শাড়ির কুচি নিজের হাতে নিয়ে 2 কদম পিছিয়ে যায় আর্নিকা। শুভ্র ওষ্ঠজোড়ার মাঝে হাসি বজায় রেখে আর্নিকার সামনে হাঁটু গেড়ে বসে নিচের দিকের কুচি টেনে ঠিক করে দেয়। আর্নিকা ততক্ষণে কুচি গুজে দিয়ে অপলক তাকিয়ে আছে শুভ্রের দিকে। দৃষ্টির মাঝে হাজারো মুগ্ধতা ও শীতলতা বিরাজমান। শুভ্র শাড়ি ঠিক করে উঠে দাঁড়ায়, কিছুটা পিছিয়ে গিয়ে আর্নিকাকে মুগ্ধ দৃষ্টিতে দেখে নেয় সে। তারপর আর্নিকার কাছে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে টিস্যু পেপার নিয়ে আর্নিকার ওষ্ঠ জোড়ায় দেওয়া হালকা লাল লিপস্টিকটুকু আলতো করে মুছে দিয়ে আর্নিকার কপালে গভীরভাবে ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল সে। তারপর মোহিত কণ্ঠে বলল, তোমাকে শুভময় শুভ্র দিয়ে মানায় আমার বৃহঙ্গিনী। পরপরই বাঁকা হেসে বলে, আমাকে দেখার বহু সময় পাবেন মিসেস শুভ্র, এখন জলদি তৈরি হয়ে নিন। এতটুকু বলে কিছুটা থামলো শুভ্র। টাইম নেই। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে হুঁশিয়ারি কণ্ঠে বলল, আর ভুলেও ঠোঁটে যেন ছাইপাশ না দেওয়া হয়। শুভ্রের শেষের কথা শুনলো কি না তা বোঝা গেল না। সে তো শুভ্রের স্পর্শ তার প্রথম কথায় লাজে রাঙা হয়ে উঠেছে। সে এতক্ষণ এই লোকের দিকে তাকিয়েছিল আর সেটাই বদলোক বুঝে গেছে ভাবতেই কেমন হাঁসফাঁস করে উঠল আর্নিকা। হৃদের স্পন্দন আবারও দ্বিগুণ হয়ে উঠেছে তার। এই বদলোক কি তাকে এখন বেহায়া ভাববে? যে ছেলে মানুষ দেখলেই তাকিয়ে থাকে শুধু, পরক্ষণেই ভাবলো কেন সে তাকিয়ে থাকবে না? সে তার নিজের হাজবেন্ডের দিকে তাকিয়েছিল। তার স্ত্রী হয় সে, দেখতেই পারে, তাকে তার অধিকার আছে। শুধু তাকিয়ে কেন? দরকার পড়লে কিস। নিজের ভাবনাতেই হঠাৎ থামিয়ে দিল আর্নিকা। 2 হাতে মুখ চেপে ধরল আর্নিকা। কি ভাবছে এসব? পাগল টাগল হয়ে গেল না তো? এইসব আস্তাগফিরুল্লাহ মার্কা কথা কি করে ভাবতে পারে সে? এই অসভ্য লোকের সাথে থেকে থেকে সে নিজেও অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। না না, এসব আর ভাবা যাবে না। তুই আর কোনো দিনও এইসব ভাববি না আর্নিকা। মনে মনে নিজেকেই নিজে হুঁশিয়ারি দিল আর্নিকা। সময় এখন প্রায় 9টা। আধুনিকতায় ঘেরা এক বড় বিল্ডিংয়ের সামনে এসে থামল শুভ্রের ব্ল্যাক মার্সিডিস। গাড়ি থেকে নেমে অপর পাশে গিয়ে গেট খুলে আর্নিকার সামনে হাত বাড়িয়ে দিল সে। আর্নিকা কিছুটা সংকোচ নিয়েই শুভ্রের হাতে হাত রেখে নেমে আসলো গাড়ি থেকে। তারপর শুভ্রের হাতে হাত রেখে এগিয়ে গেল সামনের দিকে। শুভ্র গাড়ির চাবিটা পাশে দাঁড়িয়ে থাকা এক গার্ডকে দিয়ে ইশারায় গাড়ি পার করতে বলে। ভেতরে প্রবেশ করলো তারা। তাদের আসার কিছুটা দেরি হওয়াতে পার্টি শুরু হয়ে গিয়েছে। ভেতরে প্রবেশ করতেই নজরে আসলো চারিদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশ।
চারিদিকে শুধু আলো ঝলমল করছে, মিটিমিটি করে চলছে বিভিন্ন ফেরি লাইট, তার সাথে তাল মিলিয়ে সফট মিউজিক চলছে সেখানে। প্রত্যেকে নিজেদের বন্ধু বান্ধব বা কলিগদের সাথে গল্পে মেতে উঠেছে। স্টাফরা চারিদিকে সফট ড্রিঙ্কস ও ওয়াইন বা বিভিন্ন খাবার দাবার সার্ভ করে চলেছে যার যার চাহিদা মতো। শুভ্র আনিকার হাত ধরে এগিয়ে গেল সামনের দিকে। পরনে তার অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজার ও ব্ল্যাক জিন্স। বরাবরের ন্যায় চুলগুলো সেট করা, ফর্সা গালে শেভ করা, খোঁচা খোঁচা দাড়ি, চোখে মুখে দৃঢ়তা ও গাম্ভীর্য স্পষ্ট। প্রতিটা পদক্ষেপে আত্মবিশ্বাসের ছোঁয়া। আনিকার এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আত্মমর্যাদার সঙ্গে এগিয়ে চলছে সামনের দিকে। তার পাশেই কিছুটা জড়তা নিয়ে হাঁটছে আনিকা, চোখে হালকা বিস্ময়ের রেশ। এমন পরিবেশ তার জন্য সম্পূর্ণ নতুন, তাই তার মাঝে এত জড়তা। আনিকা ও শুভ্র এগিয়ে যেতেই তাদের সামনে আসে সাহিল খান। তাদের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, এত দেরি করলি যে? শুভ্র এক পলক তাকালো আনিকার দিকে, তারপর বাবার দিকে তাকিয়ে স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে বলল, তোমার বৌমাকে জিজ্ঞেস করো তার সাজগোজ শেষ হয় না কেন। ভীষণ অবাক হলো আনিকা। এই বদলোক তাকে সাজার খোঁটা দিচ্ছে। সে শুভ্রের দিকে চোখ পাকিয়ে তাকালো, তারপর সাহিল খানের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আসলে বাবা, আপনার ছেলে বাড়ি গিয়ে এক গাদা মেকআপ নিয়ে বসে পড়েছিল, তাই এত দেরি। এই গম্ভীর মুখটা তো একটু ভালো দেখাতে হবে, তাই না? সেটা তো আর বলতে পারবে না লোকে লজ্জায়, তাই আমাকে সব দোষ দিচ্ছে এখন। আমিও লক্ষ্মী মেয়ের মতো তা মাথা পেতে মেনে নিলাম। সাহিল খান ঠোঁট এলিয়ে হাসলেন তার আদরের বৌমার কথায়। আনিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একদম ঠিক বলেছ মা। আমার এই পরীর মতো সুন্দর মেয়ের কি আর সাজতে হয় নাকি? সে তো এমনিতেই সুন্দর, সাজতে তো হয় এদের মতো মানুষদের। শেষের কথাটা শুভ্রের দিকে তাকিয়েই বললেন তিনি। শুভ্র ততক্ষণে রাগী দৃষ্টিতে তাকিয়েছে আন্নিকার দিকে। আন্নিকা তাকালো না শুভ্রের দিকে, তাকালেই যে আর কথা বলতে পারবে না। শুভ্রের রাগী দৃষ্টি সে অনুভব করলেও তা উপেক্ষা করে সাহিল খানের দিকে তাকিয়ে বলল, আমার শুভ্রতা কোথায় আব্বু? তোমার আম্মু ওই যে ওইখানে কথা বলছে সবার সাথে। আর শুভ্রতা একটু আগে এখানেই ছিল, আছে হয়তো আশেপাশে কোথাও। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হয় শুভ্রতা। আনিকার দিকে তাকিয়ে বলে, তোমাদের কিন্তু দারুণ লাগছে ভাবি, একদম মেড ফর ইচ আদার। আনিকা এই কথা শুনে আর চোখে শুভ্রের মুখ পানে তাকায় সে। শুভ্র তখন স্বাভাবিকভাবেই গম্ভীর মুখে সিনা টান টান করে দাঁড়িয়ে আছে সেথায়। শুভ্রের থেকে দৃষ্টি সরিয়ে আনিকা শুভ্রতার কথার পরিপ্রেক্ষিতে কিছু না বলে মুচকি হাসল শুধু। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলো অনিক। আনিকা অনিককে দেখে ভাইয়া বলেই জড়িয়ে ধরল তাকে। অনিকও পরম যত্নে আগলে নিল বোনকে, মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, কেমন আছিস বনু? ভালো, তুমি কেমন আছো? অনিক আনিকার কথার পরিপ্রেক্ষিতে বিড়বিড় করে বলল, তোর প্রাণের বান্ধবী কি আর ভালো থাকতে দিচ্ছে আমাকে? পরক্ষণেই শান্ত কণ্ঠে বলল। আছি ভালোই। আনিকা অনিককে ছেড়ে দিয়ে তার পাশে দাঁড়িয়ে বলল, বাড়িতে সবাই কেমন আছে? আছে ভালো। বেশ কিছুক্ষণ কথা বলল তারা। তারপর আন্নিকাকে শুভ্র তার কিছু ফ্রেন্ড ও বিজনেস পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেয়। আন্নিকাকে পাশে নিয়ে শুভ্র কথা বলছে তাদের সাথে। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হয় একটি মেয়ে। আন্নিকা মেয়েটিকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয়। মেয়েটি বেশ আধুনিক, তা তার পোশাক পরিচ্ছদ দেখেই বুঝতে পারে সে। মেয়েটি এগিয়ে আসে শুভ্রের দিকে, দৃষ্টি তার শুভ্রতেই নিবদ্ধ। শুভ্রের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, রাত্রির প্রথম প্রহর, আকাশে ঘন কালো মেঘেরা হানা দিয়েছে। পরিবেশ শান্ত ও শীতল, তবে শান্ত নেই আন্নিকার মন মস্তিষ্ক। রাগে ফুঁসছে সে। অবশ্য তার কারণও আছে, বাঙালি নারী বলে কথা। স্বামীর সাথে কি আর অন্য মেয়েকে দেখলে সহ্য করতে পারে? তার সাথে সম্পর্ক যেমনই হোক না কেন, স্বামী তো। কিছুক্ষণ আগে শুভ্র আন্নিকাকে পাশে নিয়ে কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলছিল। মূলত আন্নিকাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তখনই সেখানে উপস্থিত হয় এক অপরিচিতা মেয়ে। আধুনিকতার ছোঁয়া তার প্রতিটা পদক্ষেপে। স্লিভলেস শর্ট ড্রেস, ভারী পার্টি মেকআপ। সে এসে এই শুভ্রের হাতে হাত বাড়িয়ে দিয়ে নিজ ভঙ্গিমায় বলল, হাই মিস্টার শুভ্র। শুভ্র তাকালো তার দিকে, তারপর এক পলক তার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে নজর ফিরিয়ে নিয়ে হাত না মিলিয়ে গম্ভীর স্বরে জবাব দিল, ইয়েস মিস রাইমা।
রাইমা কিছুটা অপমানিত বোধ করলো শুভ্রের হাত না মেলানোতে। বাড়িয়ে দেওয়া হাত গুটিয়ে নিল সে। দৃষ্টি তার শুভ্রের দিকে নিবদ্ধ। ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলল, আসার পর একবারও দেখা করলেন না? আমি আপনার অপেক্ষায় ছিলাম। শুভ্র তার দাম্ভিকতা বজায় রেখেই বলল। প্রয়োজন মনে হয়নি। রাইমার রাগ হলো, তবে তা প্রকাশ করলো না সে। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, ইউ লুক ভারি হ্যান্ডসাম মিস্টার শুভ্র। আর্নিকা এতক্ষণ নিশ্চুপভাবে তাকিয়েছিল রাইমার দিকে। এবার তার এই কথায় বেজায় বিরক্ত বোধ করলো। কপাল কুঁচকে নিল সে। একটা মেয়ে হয়ে কি করে নির্লজ্জের মতো যেচে এসে একটা ছেলেকে এভাবে বলতে পারে। রাইমার দৃষ্টি এখনও শুভ্রের দিকে দেখে মনের মাঝে সুপ্ত এক ঈর্ষা বোধ জন্ম নিল তার। তাই এতক্ষণ শুভ্র তার এক হাত ধরে রাখলেও এবার সে অপর হাতে শুভ্রের বাহু ধরে তার আর একটু পাশাপাশি দাঁড়ালো। শুভ্র আর্নিকার এরূপ প্রতিক্রিয়া দেখে মনে মনে হাসলো, তবে কোনো কিছুর জবাব দিল না সে। রাইমা এতক্ষণ আর্নিকার দিকে তাকালো, ভ্রুজোড়া কুঁচকে নিল সে। আর্নিকার দিকে এক পলক তাকিয়ে শুভ্রের উদ্দেশ্যে বলতে চাইল কিছু, তবে শুভ্র তাকে কিছু বলতে না দিয়ে আর্নিকাকে এক হাতে জড়িয়ে নিয়ে রাশভারী কণ্ঠে বলল, মাই ওয়াইফ মিসেস আর্নিকা খান। বিস্ময়ে ছেয়ে গেল রাইমার আখিদয়। কণ্ঠ নালী হতে নির্গত হলো একটাই বাক্য, হোয়াট? শুভ্র জবাব দিল না। আর্নিকাকে নিয়ে স্থান ত্যাগ করলো সে। শুভ্রতা বসেছিল এক কর্নারের টেবিলে, তার সাথে আরও দুটো মেয়ে। শুভ্র সেখানেই নিয়ে যায় আর্নিকাকে। তাকে শুভ্রতার পাশে বসিয়ে দিয়ে রাশভারী কণ্ঠে বলে, দুজন এখানেই থাকবে, একা কোথাও যাবে না। কথাটি বলেই সেখান থেকে চলে আসার উদ্দেশ্যে পা বাড়ায় শুভ্র। তখনই কর্ণপাত হয় আর্নিকার সন্দিহান কণ্ঠস্বর। কোথায় আছেন? চোখে হাসে শুভ্র। পেছন না ফিরেই নীরের স্বরে জবাব দেয়, আছি এখানে। এতক্ষণ তো আমাকে সাথে নিয়েই ছিলেন, তাহলে? এবার আর্নিকার দিকে ফিরে তাকায় শুভ্র। অর্ধাঙ্গিনীর চোখে সন্দেহের রেশ দেখে তার চোখে চোখ রেখে নিজ ভঙ্গিমায় বলে, ভয় নেই, আমি আপনাতেই আবদ্ধ। আপনিময় নারীটির মাঝে আমি ভীষণ বাজেভাবে আবদ্ধ হয়েছে। শুভ্রের তীক্ষ্ণ দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আর্নিকা। এই চোখের গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে সে। দৃষ্টি নামিয়ে নিয়ে ফ্লোরে নিবদ্ধ করলো। আর কিছু বলল না আর্নিকা। শুভ্র আর কিছু না বলে পা বাড়ায় নিজ গন্তব্যে। এতক্ষণ নিশ্চুপভাবে আর্নিকাও শুভ্রের কথোপকথন শুনছিল শুভ্রতা। শুভ্র যেতেই পাশ থেকে বলে ওঠে, কি হয়েছে ভাবি? তোমাকে এমন লাগছে কেন? মনে হচ্ছে মন খারাপ। তার কথায় আর্নিকা দুদিকে মাথা নেড়ে কিছুটা হাসার চেষ্টা করে বলে, না, কিছু না। আর্নিকা বুঝতে দিল না শুভ্রের তাকে এখানে রেখে যাওয়ার কষ্ট হয়েছে। তার মনের মাঝে অজানা এক ভয় হানা দিয়েছে। শুভ্রতাও আর কিছু বলল না। আবারও গল্পে মনোযোগ দিল সে, তবে মনোযোগ দিতে পারল না আর্নিকা। বেশ কিছুক্ষণ অস্থির চিত্তে বসে থাকলো সেখানে। তার ভালো লাগছে না এখানে। সেখানে বসেই চারিদিকে নজর বুলিয়ে শুভ্রকে খুঁজতে লাগলো সে। তারা বসেছিল একদম কর্নার সাইডে, তাই সেখান থেকে প্রায় সব দিকে ভালোভাবেই দেখা যাচ্ছে। হঠাৎ তার নজরে আসলো কিছু লোকের সাথে দাঁড়িয়ে মুখ বিবরে বরাবরের মতোই গাম্ভীর্য ফুটিয়ে তুলে কথা বলছে শুভ্র। আর্নিকা চেয়ে থাকলো সেদিকে। তখনই সেখানে উপস্থিত হলো সেই রাইমা নামের মেয়েটি। দূর থেকে আর্নিকার দিকে তাকিয়ে বাঁকা হাসলো সে। আর্নিকা ভ্রুজোড়া কুঁচকে নিল। এই মেয়ে তার দিকে এভাবে তাকিয়ে হাসছে কেন? এমনিতেই মেয়েটাকে তার সুবিধার মনে হয় না, তার উপর এভাবে হাসছে। ভ্রুজোড়া কুঁচকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আর্নিকা। তা দেখেও সেদিকে পাত্তা দিল না রাইমা। তার কাজ মাফিক সে এগিয়ে গেল শুভ্রের দিকে। শুভ্রের কিছুটা কাছাকাছি যেতেই হোঁচট খাওয়ার মতো করেই হঠাৎ গিয়ে পড়ল শুভ্রের পুরুষালী বক্ষদেশে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল আর্নিকা। দৃষ্টিতে তার আগুন জ্বলছে যেন। রাগে থরথর করে কাঁপছে তার সর্বাঙ্গ। তার এভাবে হঠাৎ দাঁড়িয়ে পড়ায় শুভ্রতাও দাঁড়িয়ে পড়ল। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবি? দাঁড়িয়ে পড়লে কেন?
সুব্রতার কথার জবাব দিল না আর্নিকা, আর না তার দিকে তাকালো। রাগে গজগজ করতে করতে পা বাড়ালো অন্যদিকে। কিছুতেই সে আর এইসব সহ্য করতে পারছে না। আর্নিকাকে এভাবে যেতে দেখে সুব্রতাও তার পেছন পেছন ছুটল। অন্যদিকে কথার মাঝেই হঠাৎ নিজের উপর ভারী কিছু পড়ায় হকচকিয়ে গেল শুভ্র। তৎক্ষণাৎ দুহাতে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল তাকে। রাগান্বিত কণ্ঠে কিছু বলবে তার আগে রাইমা উদ্বিগ্ন অথচ নরম স্বরে বলল, সরি আসলে আচমকা হোঁচট খেয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি, সরি। শুভ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশের পরিস্থিতি বুঝে রাইমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে গটগট পায়ে চলে গেল সে। যেন চোখ দিয়েই তাকে শাসিয়ে গেল, বুঝিয়ে দিল তার থেকে দূরে থাকতে। সেখান থেকে হনহনিয়ে অন্যদিকে এসে এর আগে ফুঁসছে আর্নিকা। সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে তার। ইচ্ছে করছে সেই রাইমানা ফাইসার চুল টেনে ছিঁড়ে দিতে। কিছুক্ষণ আগের ঘটনা মনে করে আখিজোড়া বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। তারপর চোখ খুলে তার সামনে দিয়ে যাওয়ার এক ওয়েটারকে থামিয়ে তার হাতে থাকা ট্রে থেকে একটা গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে ফেলল সে। তাতে কি আছে তাও দেখারও প্রয়োজন করল না আর্নিকা। পরপর 3টা গ্লাস শেষ করে চতুর্থ গ্লাস হাতে তুলে নিতেই এক অদ্ভুত বাজে পচা গন্ধে গা গুলিয়ে আসলো তার। এতক্ষণ রাগের বশে খেলেও এইবার আর গ্লাসের ভেতরের পানিও মুখের সামনেও নিয়ে যেতে পারল না আর্নিকা। সেটি রেখে দিল যথাস্থানে। মুহূর্তেই মাথার ভেতর ঝমঝম করে উঠল তার। দুহাতে মাথা চেপে ধরতেই সেখানে উপস্থিত হলো শুভ্রতা। আর্নিকার এরূপ অবস্থা দেখে দুহাতে চাপতে ধরল তাকে। অস্থির হয়ে শুধালো, ভাবি কি হয়েছে তোমার? এমন করছো কেন ভাবি, কি হয়েছে? জবাব দিতে পারল না আর্নিকা। শুভ্রতা তাকে পাশের এক চেয়ারে বসিয়ে দিয়ে চিহ্নিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার ভাবি? এমন কেন করছো? দাঁড়াও, আমি ভাইয়াকে ডাকছি। শুভ্রতা সামনে যেতে অগ্রসর হতেই আর্নিকা বাধা দিল। তার হাত টেনে ধরে এলোমেলো কণ্ঠে বলল, না, ডাকবে না ওনাকে, ওই বদলোককে ডাকবে না। কিন্তু তোমাকে তো স্বাভাবিক লাগছে না। দাঁড়াও, আমি ভাইয়াকে ডাকছি। আর্নিকা এবার প্রায় জড়িয়ে আসা কণ্ঠে ধমক দিয়ে উঠল, না বলছি না, ডাকবে না, একদম না। কথাটি বলেই উঠে দাঁড়ায় সে। পড়ে যেতে নিলেই শুভ্রতা এগিয়ে আসে ধরতে চায়, তবে তাকে ধরতে দেয় না আর্নিকা। হাত বাড়িয়ে থামিয়ে দেয় তাকে। এলোমেলো পায়ে সামনে এগিয়ে যায় আর্নিকা। আবারও পড়ে যেতে নিলেই কেউ তাকে নিজের শক্ত বাহু ধরে আগলে নেয়। আর্নিকা পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতে এই শুভ্রকে নজরে আসতেই নিজেকে তার থেকে দূরে সরাতে চাইল। হাত পা ছোড়াছুড়ি করতে করতে জড়ানো কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, কেন ধরেছেন আপনি আমাকে? ওই রাক্ষসীর কাছে যান, তার কাছে যান। আনিকার কথার জবাব দিল না শুভ্র, বরং তার জড়িয়ে আসা কণ্ঠ মুখ থেকে নির্গত গন্ধে তীক্ষ্ণভাবে পরখ করে রাশভারী কণ্ঠে বলল, কি খেয়েছো তুমি? কিছু খাইনি আমি। শুভ্র এবার বেশ ধমক দিয়ে বলল, কি খেয়েছো? হ্যাঁ, আর কে দিয়েছে তোমাকে এগুলো? শুভ্রের ধমকে কেঁপে উঠল আনিকা। কাঁদো কাঁদো স্বরে বলল, কিছু খাইনি তো, শুধু ওই ওয়েটারের কাছে কি জল খেয়েছি। শুভ্রের যা বোঝার তা সে বুঝে গিয়েছে। আনিকা যে জল মনে করে ওয়াইনের গ্লাস তুলে নিয়েছে সেটা সে ভালোই বুঝতে পারল। দীর্ঘশ্বাস ছেড়ে আনিকাকে কোলে তুলে শুভ্রতাকে ডাকলো সে। শুভ্রতা এতক্ষণ সেখানেই ছিল। ভাই ভাবির মাঝে কথা বলতে চায়নি সে। এবার ভাইয়ের ডাক শুনেই বলল, হ্যাঁ বলো ভাইয়া। আমি আর্নিকাকে নিয়ে বাড়ি ফিরছি, তুই মা বাবাকে বলে দিস। ঠিক আছে। ক্ষণে ক্ষণে মেঘের গর্জন ভেসে আসছে দূর আকাশ থেকে। চারিদিকে ঘন অন্ধকার। নির্জন নিশীথ রাত্রে শুভ্রের গাড়ি চলছে তার আপন গতিতে। শুভ্র মনোযোগ সহকারে ড্রাইভ করছে। দৃষ্টি তার সামনে স্থির হলো। কিছু সময় পর পর তার পাশে বসা আর্নিকাকে দেখে চলেছে সে। আর্নিকা জানালা দিয়ে বাইরে তাকিয়ে উচ্চস্বরে গান গাইছে, আবার কখনো হেসে উঠছে তো কখনো বিড়বিড় করে কিছু বলতে বলতেই কান্না করছে। তার এরূপ কাজ দেখে শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। তার বউ এমনিতেই পাগলাটে এবং ড্রিঙ্ক করে আরও বেশি পাগল হয়ে গিয়েছে। আর্নিকা হাসতে হাসতে হুট করে সিরিয়াস হয়ে শুভ্রের দিকে খানিকটা চেপে বসলো। শুভ্র তার চোখে দেখলেও কিছু বলল না। আর্নিকা হালকা কেশে গলা পরিষ্কার করে নিজেকে সামলে এলোমেলো অথচ শক্ত কণ্ঠে বলল, ফাইমাকে। শুভ্র ভ্রুকুচকে এক পলক তার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ফাইমা আবার কে? পরপরই মনে পড়ার ভঙ্গিমাতে বলল, ও রাইমা।
আনিকার ঘোলাটে তীক্ষ্ণ দৃষ্টি আর একটু তীক্ষ্ণ হলো, না কুচিয়ে ব্যঙ্গ করে বলল, ওই একই রাইমা আর ফাইমা, দুইটাই রাক্ষসী। কারণ আপনি এই ব্যঙ্গ করা ঠিক না। আনিকা এবার কিছুটা রাগ দেখালো, জোরালো তবে রাগী কণ্ঠে বলল। আপনার তো দেখি খুব দরদ উতলে পড়ছে। শুভ্র আনিকার রাগী আদলে তাকিয়ে বলল। কেন? আনিকার রাগ বাড়ল, মাতাল ভঙ্গিমায় শুভ্রের দিকে তর্জনী আঙ্গুল উঠিয়ে এলোমেলো কণ্ঠে বলল। জানেন না তাই না? আগে বলুন, ওই শাকচুনি আপনাকে জড়িয়ে কেন ধরলো বলুন। হ্যাঁ, শুভ্র ড্রাইভিংয়ে মনোযোগ দিতে দিতে বলল। মিসেস শুভ্র জেলাস নাকি? আনিকা ভাঙা কণ্ঠে জবাব দিল। বই গেছে আমার জেলাস হতে। আমি কেন জেলাস হতে যাব? শুভ্র বাঁকা হেসে বলল। তাহলে বলছেন রাইমা আমার কাছে আসাতে বা আমার সাথে কথা বলতে আপনার কোনো আপত্তি নেই? আনিকা দুদিকে মাথা নেড়ে বলল। না, নেই, কিন্তু আপনার বউয়ের আছে, মানে মিসেস শুভ্রের আপত্তি আছে। যদি মিস্টার শুভ্র ওই শাকচুনির সাথে কথা বলে, তাহলে মিসেস শুভ্র ওই শাকচুনি আর মিস্টার শুভ্রকে কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসাবে। আনিকার অদ্ভুত কথায় শুভ্র ভ্রু কুঁচকে আনিকার দিকে তাকালো, যে নিজের কথা শেষ করে নিজে উচ্চস্বরে হাসছে তা দেখে শুভ্র বিড়বিড় করে বলল। যাতে মাতাল তালে ঠিক, বেয়াদব। শুভ্রের কথা শেষ হতেই হুট করে তাদের গাড়িটি মাঝ রাস্তায় থেমে গেল। গাড়ির গতি ধীর থাকায় খুব একটা অসুবিধা হলো না শুভ্রের, শুধু সামনের দিকে ঝুঁকে গিয়েছিল কিছুটা। আনিকা নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ঝুঁকে গিয়েছে সামনের দিকে, তবে কপালে লাগার আগেই শুভ্র তার হাত দ্রুততার সঙ্গে এগিয়ে দিয়েছে আনিকার সামনে, যার ফলে চোট লাগার থেকে বেঁচে গিয়েছে সে। শুভ্র সোজা হয়ে বসতেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। ঠিক আছে, কোথাও লাগেনি তো?